শীতলের নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যে সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথমে ভাব, কিন্তু সিমিনকে দেখে যে সিতারা সিরাত রাগঝাগ করার কথা তেমন কিছুই করলেন না। সিমিন বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই সিতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে যেন ওয়াদা করে যে সে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না। চৌধুরীদের নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এজন্যই পেটের কথা রেখে নিরাপদ নিজে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন। আমাকে বড় বোনের মতো সম্মান করে, এই হচ্ছে সম্মানের নমুনা। কোথায় আমি ছেলের মা হয়ে আমি মুখ দেখাবো তা না, সেই উল্টো আমাকে মুখ দেখিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় যে বিচ্ছিরি ভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। শাহাদাত চৌধুরী আর জুবাইর চেষ্টা চালিয়ে ছুটছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি হবে যে বুঝে উঠতে পারছে না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতে সব এলোমেলো, তার উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। না চাইতেও বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুজা জড়িয়ে ধরলেন। কান্নার মাতম পড়লেও এ বিপদে মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ। আর না কারো প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন। শখ ছলছল চোখে শুধু দেখে গেল তিন মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো, আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনেরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো। রুবাব সায়ন কোথায় কেউ জানে না। বাংলায় প্রচলিত কথাই আছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগোরের লোক। তবে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পার্স দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করেছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভেতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগোর বিনা বাধায় হাতিয়ে নেবে। যেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগোর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্যও আছে যে ওই ল্যাবে। ইগোর যে পরিমাণে রেগে আছে, ঐশ্বর্য হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এ খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না। এক নাগাড়ে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন, বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমিই যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে। থেকে করছেটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এই কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়লো। এ ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়। আর তার উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা। এজন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজেই সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু, ফোন রাখ। একথা বলে সায়ন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসলো। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে সারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এ কথাটা বাড়িতে এসে জানলো সে। কষ্টও পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে না। বাড়ির খাবার না খেলে তার অস্থির অস্থির করে। হোক ডাল ভাত, তবুও তার বাড়ির খাবারই চাই। সে যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি ওইভাবেই ছুটে বেড়াচ্ছে? মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরলো স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়েই ছুটলো সায়নের কাছে, কারণ সায়ন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবেই এদিকে না আসে। এসেও কাজের কাজ কিছু হবে না, কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগোর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি।
ঐশ্বর্যের শরীরের এক পাশ ঝলসে গেছে অ্যাসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুল্য শুদ্ধর এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে। কিছু হবে বলা যাচ্ছে না। তার অবস্থা যেমন তেমন, এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে? বরং শুনলে সবারও ভেঙে পড়বে। আরেকদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কিনা, সেসব ভাবলে ওর মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শোনেনি। তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই, কিন্তু বাড়িতে মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এজন্যই সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলে গোপন রাখা যায়? যায় না। বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। সায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটলো চৌধুরী নিবাসে। ভোরের আলো ফুটতেই শরাফত চৌধুরীর কাছে খবর চেয়ে এলো। ওনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকেই হসপিটালে ছুটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনেরা তো ভাইদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সিতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে সিতারা, দ্রুত চলো। হসপিটালে কেন? আমাদের শীতলটা বোধ হয় ভালো নেই, চলো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজ বউ ছোট বউকে ডাকো দ্রুত। এ কথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সিতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগেই শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুজে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড় মা কাঁদছে। সিতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পায়নি। ওনারা ছুটে এসে দাঁড়াতেই সারাফত চৌধুরী তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্য সৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকে বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। সিক্রেট ড্রোন, চট্টগ্রাম। সিদ্ধ শীতলের দিকে যেতে গিয়ে থামলো দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বললো যে শুদ্ধ রাগের পরত বাড়লো। ইয়াসির যদিও এটাই চাচ্ছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলে বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এজন্যই তো পালানোর মতো বোকামি করলো না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। একথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না। গাধা কিংবা গর্ত লুকানো উ ইঁদুর বললে খুশি হতি? তাই এই ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে। আর যদি না পারিস তাহলে আজকেই তোর সামনে তোরই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। এ কথা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধের এক লাপে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকে সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গেল। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে সে মুখ বরাবর গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে, সেই মুখটায় পেস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে থাকলো। সেকেন্ডের মধ্যে লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। শুদ্ধর হাত, শক্ত হাতের প্যাচে ইয়াসির এমন ভাবে আটকা পড়লো যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো। ইয়াসির শুদ্ধের শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতে ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গড়ন দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতে রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এ দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল। ভেতরে থাকা আরেকটা সত্তা যেন আজ মুহূর্তে বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকে হিসিয়ে বলল, কালেমা পড়। ইয়াসির হাসলো, রক্তমাখা দাঁতে বিচ্ছিরি সেই হাসি। তবে কালেমা পড়া তো দূর, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল,
তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি, তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি আমার তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো, থেকে যাও আমার কাছে। আমি শুধরে নেব নিজেকে, তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও, আমার কাছে থেকে যাও প্লিজ। এ কথা বলে একটু থেকে পুনরায় থুতু ফেলে বলল, আর যদি মারা যায় তাহলে বেঁচে গেলে, আর কোনোভাবে যদি আমি পানে বেঁচে যাই তাহলে তুমি আমি আমরা আবার মুখোমুখি হব। এবার ঝুট ঝুটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না। মিলিয়ে নিও। একথা বলে শুদ্ধর বন্দুকের নলে চুমু খেতে শুদ্ধর ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসেই শুদ্ধকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। শীতল কাটা মুরগির মতো ছটফট করলে ইয়াসির শীতলের বাঁধন খুলে দিয়ে বলল, এভাবে কাঁদে না পাখি। ও মরে যাচ্ছে, যাক, আমি তো আছি। আমি ভালোবাসবো তোমার। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল গগন বিরাদি চিৎকার করে একটা কথাই বলে যাচ্ছে বারবার, আপনারা থামুন না। মারছেন কেন ওকে? শুদ্ধ ভাই। একথা বলে শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধর কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতে পারলো না। তার আগে ইয়াসির তাকে ধরে বাহু ডোরে আঁকড়ে নিল। শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কথা কথা বলে কান্না থামাতে বলল। ততক্ষণে হাসান আর শুদ্ধর মারতে মারতে শুইয়ে ফেলেছে ছেলেগুলো। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে গেল। একের পর এক বিস্ফোরণ হতে ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নিল। কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক পা বাড়াতেই ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তেই বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বাঁ পাশে শুট করে দিল। ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠ শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আসার আগে তার কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে। ইয়াসির আটকে গেছে দেখে বুড়াক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো শুদ্ধর বুক বরাবর। শুরু থেকেই হাসান খেয়াল করেছিল বুড়াককে। এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ শুদ্ধকে এক ধাক্কা দিয়ে সরালো ঠিকই, কিন্তু গুলি গিয়ে বিঁধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিয়ে বসলো কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যে কারেন্ট শকে শরীর কেঁপে উঠল শীতলের শরীর। শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দিল। চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে, কিন্তু শুদ্ধ শুনলো তো। সে আবার ছুটে যেতে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই থাম, ওকে ছাড়িস না, ওকে ধরিস না, তুইও মরে যাবে। সুইচ খোঁজ। শুদ্ধ নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সুইচ অফ করে দিল। শীতল ধপ করে পড়লো মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না। চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরেই দৌড়ে গেল শীতলের কাছে। মাথাটা তুলে নিল নিজের কোলে। গাল চাপড়ে ডাকতে থাকলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুজে গেছে। শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালের সবুজ কালছিটে পড়ে গেছে। সে আবার ডাকলো, এই এই ওঠ না শীতল, এই শীতল, আমি ডাকছি না তোকে? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। এ কথা বলে হঠাৎ খেয়াল করলো শীতল শ্বাস নিচ্ছে না। দু হাত দিয়ে বুকে চাপ দিলেও কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশনস করলো। আবার ডাকলো, শীতল, এই শীতল, দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরওয়েতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি। আমি এসেছি তো, টাকা প্লিজ, একবার তো টাকা। ভেজা কণ্ঠে কথাগুলো বলে শুদ্ধ থামলো। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর রেখে দিল। এটা করতে গিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল অবচেতন শীতলের গালে। কত যত্নে হাত বুলালো গল গল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে। কাঁপা কাঁপা হাতে সে সেখানে রুমাল বাঁধলো। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে বল? নেই তো, একদমই নেই। খবরদার মরার পায়তারা করবি না, যদি করিসও তবে জেনে রাখ, তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। একথা বলে টালমাটাল পায়ে শীতলকে নিয়ে সে বেরিয়ে এলো। হাসান নিজেও বেরিয়ে এলো শুদ্ধর পেছন পেছন। অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসলো শুদ্ধর কাঁধে। শব্দ করে ডাকতে লাগলো শীতলকে। তার ডাকে সাড়া না দিলে উড়ে গিয়ে বসলো শীতলের পেটের উপর।
হাতে দুটো ঠোকর দিল, বোঝালো তাকে একটু আদর করতে, কিন্তু শীতল কি আর সেই অবস্থায় আছে? অতঃপর তারা গাড়িতে ছুটলো আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ বিপদ না এলে বিপদ মানায় না। ছোটখাটো হসপিটালের যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না, এখনো নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন, তাদের কিছু বললে গুরুত্ব তো দিলই না, মুখ বাঁকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সাইজ করে তবেই শুদ্ধ বের হতো, কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হাসপাতালের মাঠে আনার ব্যবস্থা করলো। জেটের চালকও আশেপাশে থাকায় দ্রুত চলে এলো। তারা উড়াল দিল ঢাকার পথে। এইটুকু সময়ে শুদ্ধ শীতলকে এমনভাবে তার বাহুডোরে আগলে রাখলো যেন ছাড়লে সে হারিয়ে যাবে। অতঃপর তারা ঢাকায় নিজস্ব হাসপাতালে পৌঁছাতেই ডাক্তার নার্সরা ছুটে এলো। স্ট্রেচারে শীতলকে শুইয়ে ছুটে গেল ওটি রুমে। বন্ধ ওটি রুমের দরজার দিকে একবার তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে, তারপর বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না, ভুলেও না। আমি কিন্তু এসব ফাজলামি মোটেও বরদাস্ত করব না। কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন। যদি এর বিপরীত কিছু ঘটে তবে আমি আমার জীবনের মায়া করব না, একটুও করব না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলিয়ে নিস তোর অনুপস্থিতিতে শুদ্ধর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কিনা, আমি রাখি কিনা। আমি মুখে বলছি ভালোবাসি না, বাসবো না, তবে ছেড়ে থাকার কথা একবারও বলিনি। বলবোই বা কিভাবে? ছেড়ে থাকতে পারলে তো। শ্বশুর শুদ্ধ, আব্বা আমার। দোতলার ওটি রুমের সামনে দাঁড়ানো শুদ্ধ কারো বিস্ময় ভরা কণ্ঠস্বর শুনে পেছনে তাকালো। তার থেকে দুহাত ধরে সিরাজ, সাম্য, সৃজনের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে। চোখে হতবাক চাহনি। শুদ্ধ এখানে কেন? কখন এসেছে? একা কেন এসেছে? যখন তাদেরকে জানালো না কেন? এ কথা চিন্তা করে উনি দ্রুত শুদ্ধর দিকে এগিয়ে গেলেন। পুনরায় জিজ্ঞাসা করার আগে হাসান এসে কিছু বলতেই শুদ্ধ ওনাকে দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথায় যেন চলে গেল। উনি এবার আশেপাশে তাকালো। একজন নার্স বললেন, ওনার পেশেন্ট তো। বাকি কথা বলার আগে ওনারও ডাক পড়তেই উনি ছুটে চলে গেলেন। সিরাত হতবাক হয়ে তাকিয়ে রইল শুধু। ওনারা খবর পেয়ে সকালবেলা হসপিটালে ছুটে এসে ঐশ্বর্যের ঘটনা জেনেছে। সায়ন রাত থেকে ঐশ্বর্য নামে মেয়েটার জন্য ছুটাছুটি করছিল, তাও জানা গেছে। আর মেয়েটাকে, রুবাব যে মেয়েটার প্রতি কত দুর্বল সেই ঘটনা স্পষ্ট। কাউকে বাড়তি করে বলার প্রয়োজন পড়েনি। ছেলের বিপদের খবর শুনে রাগ ভুলে কিছুক্ষণ আগে শতরূপা চৌধুরীও ছুটে এসেছেন। এসেই ছেলেকে বুকে চাপড়ে ধরে বলেছেন, সবকিছুর মালিক আল্লাহ। ধৈর্য ধরো বাবা, ধৈর্যর ফল সুমিষ্ট হয়। রুবাব মায়ের হাত আঁকড়ে ধরে কোনো কথাই বলতে পারেনি, অঝরে কেঁদেছে শুধু। তারপর সবাই মিলে ছেলেটাকে কত বোঝালেন। ওনারা এতক্ষণ তিনতলার ওয়েটিং রুমে বসেছিলেন। মেয়েটার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। কিন্তু ঐশ্বর্যকে নিয়ে ডাক্তার কোনো রকম আশার সংবাদ দিতে পারেনি। বাঁচবে নাকি মরবে তাও বলেনি। শুধু এইটুকুই জানিয়েছে তার শরীরের চামড়া এমন ভাবে ঝলসে গেছে সেটা পূর্বের মতো কখনোই হবে না। এ কথা শুনে রুবাব মলিন হেসে জবাব দিয়েছে, চেহারা নিয়ে চিন্তা নেই, সে বাঁচবে তো, পারলে তাকে বাঁচান। এ কথা শুনে ডাক্তার কিছুক্ষণ ছেলেটা মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চেপে স্থান ত্যাগ করেছেন। ওনারা এসেছিলেন খুব সকালের দিকে। এখন বাজে বেলা 12টা। এত বেলা হয়েছে অথচ কারো গলা দিয়ে পানিটুকু অবধি নামেনি। সবাই শুকনো মুখে ভালো একটা সংবাদের আশায়। এদিকে সবার কান্নাকাটি, মন খারাপ দেখে সাম্য সৃজনও কাউকে কিছু বলার সাহস করতে পারেনি। সায়নও নেই, তারা হসপিটালে এসে তাকে দেখতে পায়নি। এতক্ষণ না খেয়ে থেকে সাম্য সৃজনকে খোঁচা মেরে দৃষ্টি আকর্ষণ করলো। সাম্য তাকালে মিনমিন করে মায়া মায়া স্বরে বলল, ভাইয়া, আমার না পেট ব্যথা করছে, বোধহয় ক্ষুধা লেগেছে। কিছু মিছু খেলে বোধহয় ভালো লাগতো। ভাইয়ের কথা শুনে সাম্য চোখ চমকে পাশ ফিরে তাকালো। সচরাচর সৃজন তাকে ভাইয়া সম্বোধন করে ডাকে না, কারণ তারা যমজ। তবে সৃজন যখন বিপদে পড়ে কিংবা কোনো ব্যাপারে সমাধান খুঁজে পায় না তখন ডাকে। ডাকে পরিবর্তন আনে। সাম্যকে বড় ভাইয়ের আসনে বসিয়ে দিয়ে মনের কথা শেয়ার করে সমাধান চায়। তবে ভাইয়ের ক্ষুধা লাগার কথা শুনে সাম্য সবার দিকে তাকালো। এবার কি হবে? ভাই খেতে চাচ্ছে, খাবার কোথায় পাবে? একটু দূরেই ফিল্টারের পানি খাওয়া ব্যবস্থা দেখে এক গ্লাস পানি এনে ভাইকে দিল। কিন্তু পানি খেয়ে ক্ষুধা যেন মাথাচাড়া দিয়ে উঠল, গা গুলাতে লাগলো। একথা সাম্যকে জানালে সাম্য করুণ চোখে ভাইয়ের দিকে তাকালো, মাথায় হাত বুলিয়ে দিল। সে তো টাকা নিয়ে আসেনি, কিছু টাকা থাকলে দৌড়ে গিয়ে কিছু মিছু এনে ভাইটাকে দেওয়া যেত। শখ স্বর্ণ আপুকেও আশেপাশে দেখছে না। রুবাব ভাইয়ার মন খারাপ, কার কাছে টাকা চাইবে?
একথা ভাবতে ভাবতে বড়দের দিকে তাকাতেই দেখে তার তিন মা তাদের দিকেই তাকিয়ে আছে। দূর থেকে বুঝে গেছে ঘটনা। সন্তান যতই বড় হোক মুখে কিছু না বলুক, কিন্তু মুখ দেখে মনের কথা বোঝার ক্ষমতা শুধু মায়েদেরই আছে। ওনাদেরকে তাকাতে দেখে ওরা দুজন একটু লজ্জা পেল। নাকের ডগা থেকে চশমা ঠেলে ঠিকঠাক করে নড়ে চড়ে বসলো। তখন সিতারা ওনার পার্স থেকে টাকা বের করে সিরাতের হাতে গুজে দিয়ে বলল, তোরও কি আক্কেল জ্ঞান হবে না মেজো? বাচ্চা দুটো না খেয়ে আছে, সেটাও খেয়াল করিসনি তুই? একজন খেতে বসে সেই যে উঠে গেল, আর খোঁজও নেই। বাড়ির লোক চিন্তা করছে একটা ফোন করে জানাবে, তাও করছে না। আরেকজনকে হসপিটালে এসেও দেখতে পেলাম না। রুবাবটাকে কি বলবো বুঝতে পারছি না। সবকটা একসাথে আমার জান ভাজা ভাজা করতে উঠে পড়ে লেগেছে। কান্না ভেজা কণ্ঠে একথা বলতে বলতে ওনার গাল গড়িয়ে অশ্রু নামলো। জায়ের কথা শুনে সিরাত মুখ কাচুমাচু করলেন। মনে ঠিকই আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পার্সও আনেনি। এই অবস্থায় টাকা চাইতে নিজের বিবেকে বাধছিল। তবে টাকা পেয়ে বসে না থেকে সাম্য সৃজনকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেলেন। বাচ্চা দুটোকে পেট পুড়ে খাওয়ালেন, শুকনো কিছু খাবার কিনে দিলেন। দুটো স্যালাইন কিনে ইনটেক পানির বোতলে ক্যাপ খুলে গুলিয়ে নিয়ে ফিরে এলেন। এটুকু সময়ের মধ্যে ফিল্টারের কি সমস্যা হয়েছে কে জানে। তাই ভিড় এড়িয়ে দোতলার সিঁড়ি দিয়ে পেরিয়ে তিনতলার সিঁড়িতে পা দিতেই থমকেই দাঁড়িয়ে গেলেন। পরিচিত কাউকে দেখলেন ভেবে এগিয়ে গিয়ে দেখেন পেছনে ঘুরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অবাক হলেন তাকে দেখে। তারপর বিস্ময় ঠেলে ডেকেই ফেললেন শুদ্ধকে। পেছনে ঘুরতেই সিরাত এগিয়ে এসে কিছু বলার আগেই তো চলে গেল ছেলেটা। একটু পর শুদ্ধ ফিরে এলে উনি শুদ্ধর মুখে বুকে হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, আব্বা, আব্বারে কি হয়েছে তোর? কিভাবে এত ব্যথা পেলি? রক্ত কেন তোর গায়ে? শীতল, আমার শীতলটা কোথায়? কোথায় রেখেছিস মেয়েটাকে? শুদ্ধ ব্যাকুল সুরে মেজোমাকে কথা বলতে দেখে হাত ধরে থামালো। এইটুকু কথা বলতে বলতে হাঁপিয়ে গেছেন, রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শুদ্ধ ওনাকে ধরে পেতে রাখা চেয়ারে বসালেন। ওনার হাতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে ওনাকেই খাওয়ালো। তারপর স্বাভাবিক হলে শুদ্ধ জানতে চাইলো উনি এখানে কেন। সিরাত যতটুকু জানে সেটুকুই শুদ্ধকে জানালো। বাড়ির লোক জানে না শুদ্ধর গোপন ল্যাব সম্পর্কে, তাই লুটপাট হওয়ার ঘটনাও অজানা। রুবাবের পছন্দের মানুষ, এইটুকুই জানে ওনারা। কিন্তু শুদ্ধ ঠিকই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিল। সে কয়েকবার ঢোক গিলে বন্ধ ওটির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অসহ্যনীয় যন্ত্রণায় জর্জরিত হওয়া বুকটায় যেন নতুন করে কয়েক টন পাথর এসে জমা হলো। চোখের তারায় ভাসলো রুবাব আর ঐশ্বর্যর মুখ। এরই মধ্যে সাম্য সৃজন কখন তিনতলায় ছুটে গেছে খেয়াল করেনি তারা। দুজনেই দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে এনেছে। শুদ্ধ হসপিটালে শুনে সবাই এসে তাকে ঘিরে ধরলো। সিতারা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল দিয়ে যত্ন করে ছেলের মুখ মুছিয়ে দিলেন। কপালে চুমু খেলেন। শুদ্ধর গায়ে রক্ত আর ছোট ছোট আঘাতের চিহ্ন দেখে সকলের নেত্রজোড়া ভেজে উঠল। ছেলেটা কত ব্যথা নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। সিমিন একটু দূরে চোখে আঁচল চেপে ধরে নীরবে কেঁদে যাচ্ছেন। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে দেখলেও কিছু বলল না। তখন ওটির দরজা খুলে ডাক্তার হন্তদন্ত হয়েও বেরিয়ে এলেন। গলা খাকারি দিয়ে শুদ্ধকে বললেন, মিস্টার সোয়াইব, সরি টু সে পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন। কোনোভাবেই হার্টবিট স্বাভাবিক হচ্ছে না। গুলি, কারেন্টের শক একসাথে হওয়ায় তার অবস্থা ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। বুলেট বের করা হয়েছে, তবে গুলির কারণে শরীর দুর্বল ও রক্তক্ষরণের জন্য অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে কারেন্টের শকে ওর অবস্থা আরো শোচনীয় হচ্ছে। এটুকু বলে ডাক্তার থামলেন। তারপর না চাইলেও অপ্রিয় কথা বলেই ফেলেন, আসলে যা অবস্থা যখন তখন তার হৃদযন্ত্র থমকে যেতে পারে। প্রস্তুত থেকো ইয়াংম্যান। একথা বলে ডাক্তার নার্সের দিকে তাকালে নার্স কাগজ কলম এগিয়ে দিলেন। শুদ্ধ সেটা হাতে নিয়ে দেখে বন্ড সই দিতে হবে। শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। মানে কি এসব আবোল তাবোল বকতে শুরু করেছে এই ডাক্তার? ওদিকে ডাক্তারের কথা শুনে সকলে কাঁদতে শুরু করেছেন। সিমিন দৌড়ে এসে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু উনি একটা শব্দও উচ্চারণ করতে পারলেন না। হাউমাউ করে কেঁদে গেলেন। শুদ্ধ কম্পিত হাতে কাগজটার দিকে তাকিয়ে রইল। তার দায়িত্ব কাঁধে নিতে পারল না। কাবিন নামায় তার নামের পাশে ওর নাম জুড়াতে পারল না, অথচ তার জন্য নাকি বন্ডের সই করতে হবে। এই দিনটাও দেখতে হলো। ব্যাঙাচি তাকে এই পর্যায়ে এনে দাঁড় করালো। এত বার করে বলল ছেড়ে যাওয়ার আয়োজন না করতে, সে সেটাই করেছে। কোনো মানে হয় এসবের? কোথায় সায়ান? আসছে না কেন? আদরের বোনকে সে কিছু বলছে না কেন? তাকে কি আবার চেলাকাঠ হাতে নিতে হবে? অন্যদিন না হয় তার
প্রতিটি কথায় ধাপে ধাপে অবাধ্য হয়, তাই বলে আজও হবে? হতেই হবে? নিজের কথা শেষ করে ডাক্তার দাঁড়ালেন না, নার্সকে সাইন নিতে বলে ওটিতে ঢুকে গেলেন। শুদ্ধ অনড় হয়ে এখনো তাকিয়ে আছে কাগজটার দিকে। ছাত্র জীবন কিংবা পেশাগত দিক থেকে এ অবধি সে অসংখ্যবার কাগজে সিগনেচার করেছে, নামি দামি কাগজ সাইন করায় আটকে যাওয়া কাজ সম্পূর্ণ করেছে। তবে কখনো এমন লাগেনি বুকের ভেতর এভাবে দুমড়ে মুচড়ে প্রলয় করে ঝড় ওঠেনি। অথচ আজ হাতই চলছে না। কাগজটা মনে হচ্ছে কয়েক টন ভারী, ধরে রাখতে মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি শুষে নিচ্ছে। কয়েক হাত দূরে দাঁড়ানো সারাফাত চৌধুরী ছেলের মনের অবস্থা বুঝে এগিয়ে এলেন। কাঁধে হাত রাখলে শুদ্ধ বাবার দিকে তাকালো। বাবাকে দেখে শুদ্ধর খুব ইচ্ছে করলো ছোটবেলার মতো করে অভিযোগ করতে, কিন্তু এখন তো সেসব সাজে না। সে যদি বলে ভাঙ্গুর, মানুষটা আরো ভেঙে পড়বে। তবে সে কিন্তু ঠিক বুঝতে পারছে বাবার ভেতরটা জ্বলে যাচ্ছে। জ্বলবেই তো। শীতল তো ওনার কলিজা। দাদির মতো টকটকে গায়ের রং আর কিছুটা মুখের আদল পাওয়াতে ভালোবাসাটা যেন আরেক দফা বেশি। ভালোবাসার জের ধরে অভিযোগ করলেও যে খাটবে না তা খুব ভালো করেই জানে সে। এদিকে ছেলের মুখ দেখে সারাফাত চৌধুরী কিছু বলার ভাষা পেলেন না। অগত্যা উনি কাগজটা নিজের হাতে নিয়ে দিক বেদিক না তাকিয়ে সিগনেচার করে দিল। নার্স সেটা নিয়ে স্থান ত্যাগ করলেন। এদিকে এই ঝামেলার মধ্যে তিনতলা থেকে খবর এলো ঐশ্বর্যের আরো খারাপ অবস্থা। অসহ্য জ্বালা পোড়ায় কাটা মুরগির মতো ছটফট করছে বেচারি। কখনো মাকে ডাকছে, কখনো বাবাকে, কখনো বা আল্লাহকে। আগুনে পোড়া কিংবা অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষের যে কত কষ্ট সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এদিকে ঐশ্বর্য কাঁদছে, আরেকদিকে তার কান্না দেখে রুবাব কাঁদছে। ওদের কান্না দেখে শতরূপা বিপদ কাটার দোয়া পড়েই যাচ্ছেন। দোয়া পড়তে পড়তে ওনার চোখ দিয়েও ঝরছে অশ্রুধারা। এতদিন মেয়েটার বাবার জন্য মেয়েটা বিয়েতে রাজি হতো না। অন্যদিকে রুবাবও জেদ ধরে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে রাজি হতো না দেখে খুব বকাঝকা করতেন। কথা বলা অফ করে দিয়েছিলেন, কিন্তু কখনো ছেলে মেয়ে দুটোকে বদদোয়া দেননি, অমঙ্গল কামনা করেননি। তবুও তারা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট চোখে দেখা যায়, এতে মেয়েটার সাথে এমন কিছু কি হওয়াই লাগতো? ঐশ্বর্যের কথা শুনে শুদ্ধ আর দাঁড়ালো না। সারাফাত চৌধুরীকে এখানেই থাকতে বলে দ্রুত পায়ে গেল তিনতলায়। নিজেই ডাক্তারের সাথে কথা বলল। সরাসরি জানতে চাইলো বেস্ট চিকিৎসার এখানে সম্ভব কিনা। যদি হয় তাহলে রাখবে, নয়তো ইমার্জেন্সি দেশের বাইরে পাঠিয়ে দেবে। বসে থাকার সময় কারো হাতে নেই। অর্থপর ডাক্তারের সাথে ফাইনাল কথা বলে শুদ্ধ বাইরে এলো। রুবাব দুহাতে মুখ ঢেকে চুপ করে বসে আছে। তার হাতের কবজি গড়িয়ে অশ্রুফোঁটা গড়িয়ে যাচ্ছে। রুবাব ব্যাকুল হয়ে কেঁদেছিল ওর বাবা মারা যাওয়ায়। তারপর তাকে এভাবে কাঁদতে দেখেনি কেউ। শুদ্ধ সায়ন কখনোই কোনো ভাই বোনের কান্না সহ্য করতে পারে না। কেউ কাঁদলে ইচ্ছে করে যত কষ্টই হোক সব আবদার পূরণ করে হাসি ফোটাতে। কিন্তু এ মুহূর্তে রুবাবের হাসি ফোটাতে অক্ষম সে। ওর হাসির কারণ যে বেডে শুয়ে ছটফট করছে। শুদ্ধ ইচ্ছে করছে ঐশ্বর্যকে দেখতে গেল না, কারণ এই অবস্থায় তার কাছে যাওয়াও ঠিক হবে না। তবে দূরে থেকে দেখতে গিয়ে ঐশ্বর্যর চোখে চোখ পড়ে গেল। ঐশ্বর্য রুবাবকেই খুঁজছিল, কিন্তু শুদ্ধ থেকে ঠোঁট ভেঙে শুদ্ধকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। দুই হাত জোর করে ক্ষমা চাইলো, কারণ সে শুদ্ধের এতদিনের পরিশ্রম রক্ষা করতে পারেনি শুদ্ধর ল্যাবটা আমানত হিসেবে পেয়ে সেই আমানত রক্ষা করতে। তাকে কাঁদতে দেখে শুদ্ধর ঠোঁটে হাসি আটলো। ঠোঁটের কাছটায় দুই আঙ্গুলের সাহায্যে হাসতে ইশারা করলো, কাঁদতে বারণ করলো, ধৈর্য ধরতে বলল। ইশারায় বুঝালো আবার নতুন করে তৈরি করবে। ঐশ্বর্য বুঝলো সবই, তবে তার কান্নার বেগ বাড়ল। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ পুনরায় বুঝালো সে সর্বদা আছে তার পাশে। ভাইয়ের মতো এতদিন খেয়াল রেখেছে, পান থাকা অবধি সেভাবেই দেখবে। সে যেন না কাঁদে, ল্যাবের জন্য না কষ্ট পায়। তার সুস্থ হতে হবে। রুবাবের মুখের হাসি ফোটাতে হলেও তাকে কষ্ট সামলে উঠতে হবে। শুদ্ধ যতটুকু পারে বোঝালো ঐশ্বর্যকে। মজার ব্যাপার হচ্ছে তাদের ল্যাবে একজন বোবা ছেলে কাজ করত। ট্যালেন্ট থাকলে প্রতিবন্ধকতা কোনো ব্যাপার না। ছেলেটা তার কাজ দিয়ে সেটাই দেখিয়েছিল। মিশুক প্রকৃতির ছেলেটা সবার সাথে মিশতে চাইতো, কিন্তু কেউ তার কথা বুঝতো না দেখে এড়িয়ে যেত। কিছু বলতে গেলে বিরক্ত হতো। পরে শুদ্ধরা তার সঙ্গে ইশারায় কথা বলা রপ্ত করে ফেলেছে। আজকে সেটা কাজে লাগলো। অতঃপর শুদ্ধ ঐশ্বর্যর থেকে বিদায় নিয়ে সরে গিয়ে রুবাবের কাছে গেল। আস্তে করে ওর কাঁধে হাত রাখতে রুবাব
অশ্রু ভেজা লাল বর্ণ চোখে তাকালো। এই সময় শুদ্ধকে দেখে রুবাব ঢোক গিলে উঠে দাঁড়ালো। তারপর কি ভেবে চট করে শুদ্ধকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দে ভাই, আমরা তোর আমানত রক্ষা করতে পারিনি। আমার ওই ঐশ্বর্য ভালো নেই ভাই, ওকে মাফ করে দে। শুধু থম মেরে দাঁড়িয়ে আছে, সে রুবাবের কষ্টটা ফিল করতে পারছে। একই পথের কিনারায় দাঁড়িয়ে আছে দুজন, কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকারও সময় নেই। বরং এক একটা মুহূর্ত এখন অনেক দামি। সে রুবাবকে বুক থেকে সরিয়ে বলল, ঐশ্বর্যকে নিয়ে চলে যা। রুবাব ভেজা চোখে তাকালো শুদ্ধর দিকে। এই অবস্থায় কোথায় যাবে কিছুই বুঝতে পারল না সে। ভাইয়ের মনোভাব বুঝে শুদ্ধ ছোট করে উত্তর দিল, 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়বি তোরা, প্রস্তুত হ। একথা বলে শুদ্ধ তাকালো শতরূপা চৌধুরীর দিকে। তারপর ওনার সামনে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো ধরে বিনয়ী স্বরে বলল, ছেলের বিপদে যদি মা পাশে না থাকে তাহলে কে থাকবে বলো তো? এতে মেয়েটার পৃথিবীতে কেউ নেই। তুমি তো মা, তোমার শক্তিশালী দোয়ায় মেয়েটা বেঁচে ফিরতেও পারে। ফুপি, তুমিও যাও ওদের সাথে। শতরূপা চৌধুরী মলিন হেসে শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু এঁকে দিলেন। দূরে থাকলেও বাড়ির সব ঘটনা ওনার কানে পৌঁছায়, সব জানেন তিনি। শীতলের মরণ দশায় শক্তপোক্ত ছেলেটার হাল দেখে কেন জানি খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, এতদিন এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলে আব্বা? একদিনে একই হাল তোর, নিজের বুকের লাভা জমিয়ে ছোট ভাইয়ের বুকের ব্যথা কমাতে ছুটে এসেছিস, তার পাশে ছায়া হয়ে দাঁড়াচ্ছিস। অসুস্থ মেয়েটা যে ক্ষণে ক্ষণে বাঁচার হাল ছেড়ে দিচ্ছে, দূরে দাঁড়িয়েও এভাবে মনোবল বাড়াচ্ছিস। এক শরীরে কত রূপ দেখাবি বাবা, এত ধৈর্য শক্তি কোথায় পেলে? ছোট শুদ্ধটা এত বুঝদারি বা কবে হলো? সিতারা চৌধুরী সত্যি রত্নগর্ভারে। এ পরিস্থিতিতে এসব কথা বড্ড বেমানান, তাই কথা বাড়ালেন না। শুদ্ধ ফোনে কল এলে সে কল রিসিভ করতে অর্ক বলল, আব্বু আম্মু বর্তমানে বিডিতে আছে, সিঙ্গাপুরের বাসাটা ফাঁকা পড়ে আছে। আম্মু শখের বাড়ি, ছাদ বাগান ভাড়াটিয়া যদি নষ্ট করে তাই ভাড়া দেয় আসেনি, টেক কেয়ারের জন্য শুধু দুজনকে রেখেছে। ফুপিমা ওখানে গিয়ে আমাদের বাড়িতে থাকবে, তুই ওনাদের পাঠিয়ে দে। আলাদা করে হোটেল ফোটেলের ঝামেলায় যেতে হবে না। তাছাড়া হসপিটাল আমাদের বাসার কাছে, তা তো তুই জানিসই। তবুও কাহিনী করিস না, যা বলছি শোন। আমি যেভাবেই হোক চাবি পাঠিয়ে দিচ্ছি। আর রুবাবকে বল আমরা সবাই আছি, ভেঙে পড়লে হবে না। ও ভেঙে পড়লে ঐশ্বর্য হাল ছেড়ে দেবে। হুম। শীতল ভালো নেই, দোয়া করিস। একথা বলে শুদ্ধ কল কেটে রুবাবের কাঁধে একবার হাত রেখে দোতলায় চলে গেল। গিয়ে দেখলো সায়ন হুলুস থুলুস বাঁধিয়ে ফেলেছে, তাকেও থামিয়ে শান্ত করলো। তারপর ইমার্জেন্সি ভাবে ঐশ্বর্যকে দেশের বাইরে পাঠানোর বন্দোবস্ত করে ফেললো। সব ঠিকঠাক করতে করতে ঘন্টা 2 পার হয়ে গেল। অতঃপর রুবাব সবার দোয়া নিয়ে পাড়ি জমালো দেশের বাইরে। বাবা, 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 ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে সারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজেরও শরীরটা ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিল, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউই কখনো এভাবে ডাকে না। সারাপত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবে গাড়ির চাবি নিয়ে নামতেই পা সরকে গেল। আসবার পত্রে ব্যথা পেলেন, সেই ব্যথাকে তোয়াক্কা না করে রুমের বাইরে আসতেই দেখে এখনো কেউই জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাজ, সিমিন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগে উনি বললেন, হসপিটালে যাচ্ছি। এই কথা শুনে সকলে তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। সারাফত চৌধুরী মানা করলেও কেউই শুনল না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্মু সিজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেল চোখ কান খোলা রাখতে। শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে ধীরে ধীরে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেল। কারণ কেবিনে শুধু শুদ্ধই না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত। কথা হচ্ছে, সে এখানে কেন? প্রচলিত কথায় বলে বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু গায়ে অবশ্য সেই প্রকৃত ট্যাগ লেখা থাকে না, থাকে তার কর্মে, তার বিবেকে, তার ব্যবহারে ও বন্ধুর প্রতি তার ভালোবাসার ধরনে। প্রতিটা মানুষের জীবনে পালাকর্মে দুটো কালের নিয়ম নির্ধারিত থাকে। সুখকাল কখনো বা দুঃখকাল, সময় নির্ধারিত করে দেয় সেই কালের হিসাব। জীবন সেই কালের উপর ভর দিয়ে ধীরে ধীরে বয়ে যায় নিজ নিয়মে নিজ গতিতে।
বর্তমানে শুদ্ধর সময়টা বোধহয় দুঃকালের কবলে, নতুবা একসাথে এত খারাপ সময় তার জীবনে কখনো আসেনি। কখনো এত দিশেহারা বোধ করেনি, এতটা অস্থির হতে দেখেনি। আর তার খারাপ সময়টাতে তার বন্ধুরা অদৃশ্যভাবে আগলে রাখতে উঠে পড়ে লেগেছে। তারা যখনই শুনেছে শুদ্ধর ল্যাবে হামলা হয়েছে তখন থেকেই ফুঁসে উঠেছে। এমনিতে তাদের একসাথে দেখে মনে হয় এরা তো হাসি আড্ডাতে সময় কাটায়। এরা কাজ করে কখন? এদের মধ্যে সিরিয়াসনেস নেই, এরা কিভাবে কি আবিষ্কার করবে? তারা একসাথে থাকলে তাদের খুনসুটি দেখলে মনেও হয় না তারা সায়েন্টিস্টের মতো পেশাতে সংযুক্ত। কিন্তু এ পরিস্থিতিতে তারা ফ্রেন্ডলি ক্লোজ সাইডে রেখেছে। প্রত্যেকজন কঠিন রূপে নিজের অবস্থান ক্ষমতা দেখাতে ব্যস্ত। যেসব ক্ষমতা থাকার পরেও তারা কখনো শো অফ করে, তারা আজ তারাই আজ প্রত্যেকে সেই ক্ষমতা কাজে লাগাচ্ছে। কেননা শুদ্ধর তিলে তিলে গড়া পরিশ্রম পান থাকতে এই দেশের বাইরে যেতে দেবে না। দেবে না মানে কোনোভাবেই দেবে না। আর এজন্যই সর্বপ্রথম ইগোরের দেশের বাইরে যেতে না পারার সব ব্যবস্থা করেছে। ল্যাব থেকে বেরিয়ে যে রাস্তা ধরে ইগোরের লোক গেছে, ফুটেজ কালেক্ট করে তাদের ধরেছে। কারণ তাদেরকে ধরলে জানা যাবে তাদের লিডারের অবস্থান। গতকাল রাত থেকে অর্ক, স্যান্ডি, কামরান আর তাদের সাথে রয়েছে শুদ্ধর আরেক ছায়া, সায়ন, যার কাছে পৃথিবী উল্টে যাক তার পরিবার, তার ভাই বোনেরা ভালো থাক। যখনই তার কাছে পৌঁছেছে শুদ্ধ এত বড় ক্ষতির কথা, তখন থেকে সে যেন খ্যাপা সার, মুখের ভাষা লাগাম ছাড়া, রাগ আকাশচুম্বী। ইগোরকে গুতিয়ে সমস্ত ফর্মুলা না হাতানো অব্দি সেও থামবে না। তবে শীতলের কথা শুনে ছুটে গিয়ে একবার দেখে পুনরায় ফিরে এসেছে। হাসানকে শুদ্ধর কাছে থাকতে বলে অর্ক, স্যান্ডি, সায়ন, কামরান, এই চার মূর্তি গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। শুদ্ধর ল্যাবে থাকা প্রতিটি জিনিস তারা সরিয়ে ফেলেছে। ইগোর শুধু বেশি বাজেটের ফর্মুলা হাতিয়েছে। আরো আছে যেগুলোর খবর সে জানে না। শুদ্ধ বিপদে সেও জানে এবং আবার ফিরে আসতে পারে। বাঙালি কিংবা অবাঙালির রক্ত মাংসে করা মানুষ তো মনে লোভ থাকবেই। আর এই লোভ কারো বিপদ মানা দূর, বরং আরো বিপদ ফেলে তার স্বার্থ হাসিলে উঠে পড়ে লাগবে। যেটা ইয়াসিরকে কাজে লাগিয়ে ইগোর করতে চাচ্ছে। শীতলকে কিডন্যাপ, শুদ্ধর উদ্ধার করা, এসব এক একটা প্ল্যানের অংশ। যাতে শুদ্ধ শীতলের দিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে ইগোর তার ফর্মুলা হাতিয়ে সরে পড়তে পারে। এ অবধি তাদের দুটো প্ল্যানই সাকসেস। এখন দেশের বাইরে যেতে পারলে শুদ্ধরও আর কিছুই করার থাকবে না। কিন্তু শুদ্ধ তো একা নয়। শুদ্ধ যেমন কারো বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকে, তেমনি তার বন্ধুরাও। তারাও দেখিয়ে দিবে শুদ্ধ একা নয়, তার বন্ধুরা ছিল, আছে, দেহে পান থাক, ভবিষ্যতেও থাকবে। এদিকে তারা যে এইসব করেছে শুদ্ধ জানে না, কারণ সকাল থেকে শুদ্ধ হসপিটালের একদিকটা সামাল দিচ্ছে। শীতলের বর্তমান অবস্থা তাকে দিশেহারা করে তুলেছে। ঐশ্বর্যের চিকিৎসা নিয়ে আপাতত চিন্তা নেই, কারণ তাকে বেস্ট চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন ঐশ্বর্যর যদি জীবনায়ু থাকে, তার চার আঙ্গুলের কপালে যদি সুখ থাকে, রুবাবের ভালোবাসায় যদি জোর থাকে, তাহলে তারা ফিরবে। ফিরতে তাদের হবে। সকাল পেরিয়ে দুপুর আর দুপুর পেরিয়ে হলো সন্ধ্যা। পরিবারের সকলে এখনো সেইভাবেই বসে আছে। কারো দেহে যেন পার নেই, চোখের কোল ভেজা, অসহায় মুখ। শীতলকে ওটি থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা যখন গুরুতর হয়ে যায় তখনই সেখানে রাখা হয়। শীতলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। মাগরিবের আজানের পরপর হাসান এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। তারও কপালে ব্যান্ডেজ, মুখ জুড়ে ছোট বড় আঘাতের চিহ্ন। সে শুদ্ধকে এখনো আগের বেশে দেখে দীর্ঘশ্বাস ছাড়লো। হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। শুদ্ধ আইসিইউ এর সামনে থাকা চেয়ারে বসেছিল। তাকে জোর করেও কেউ কিছু খাওয়াতে পারেনি, আর না বাড়িতে পাঠাতে পেরেছে। শুদ্ধ উঠেছে না দেখে হাসান জোর করে তাকে দাঁড় করিয়ে ধরে ঠেলে ফ্রেশ হতে পাঠালো। হাসান চেঁচিয়ে বলল, একবারে শাওয়ার নিতে, তাহলে শরীরটা হালকা লাগবে। শুদ্ধ হ্যাঁ না কিছুই বলল না, শুধু হাসানকে এখান থেকে নড়তে বারণ করে ফ্রেশ হতে গেল। সে যেতেই হাসান শখ, স্বর্ণ, সাম্য, সৃজনকে ডেকে কিছু যুক্তি পরামর্শ করে যে যেভাবে ছিল সেভাবেই বসে পড়ল। শুদ্ধ যত দ্রুত সম্ভব শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো। এসে বসতেই সাম্য সৃজন গিয়ে শুদ্ধর গা ঘেঁষে বসলো। শুদ্ধ তাকাতেই সৃজন মলিন মুখে মাথা নিচু করলো। তাদের শুকনো মুখ দেখে শুদ্ধ বলল, কিছু খেয়েছিস? তারা দুজনেই না বোধক মাথা নাড়লো। তারপর মিনমিন করে বলল, না, তুমি খাইয়ে দাও। আজকে নিজে হাতে খা ভাই, বাড়ি গিয়ে আমি খাইয়ে দেব প্লিজ।
সামুছিজন দুজন দুজনের দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে খাবার খেতে চলে গেল। হাসান শুদ্ধর সাথে কথা বলছিল, তখন হঠাৎ তারা এসে দুপাশে দাঁড়িয়ে ছোট ছোট খাবারের লুকমা বানিয়ে শুদ্ধর মুখের সামনে বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ মলিন হেসে ওদের বলল, আমি পরে খাবো, তোরা খা। তখন শামু জবাব দিল, বড় মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাহলে ভাত রাগ করে, তারপর মরে গেলে সেই ভাত ভীমরুল হয়েও হুল ফুটিয়ে দেয়। সাম্য কথা শেষ করতেই সৃজন তার লোকমা আরো একটু বাড়িয়ে দিয়ে বলল, শীতল আপুই কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি। খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে শীতল আপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদের খুব রাগ করবে। শুধু চুপ করে আছে দেখে সিতারা এগিয়ে এলেন। ছেলের মাথায় বুকে পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বললেন। শুদ্ধ লালবর্ণ চোখে চুপ করে বসে থাকা মাথা নিচু করে বসে আছে। এদের কিভাবে বোঝাবে ভাতের লোকমা তার গলা দিয়ে নামবে না? কিন্তু সাম্য সৃজন আবারও আদুরে সরে বলল, ভাইয়া একটু খাও। একথা বলে সৃজন ফট করে বলল, সাম্য হাত ধুইনি, আমি হাত ধুয়েছি, আমারটা খাও। একথা শুনে শ্যাম প্রতিবাদ করে বলল, মিথ্যা বলছি সৃজন, আমিও হাত ধুয়েছি ভাইয়া, আমারটা খাবে। একথা বলে সে ছোট ছোট শুদ্ধের গাল ধরে কি যে মিষ্টি করে বলল, ও ভাইয়া খাও। শুদ্ধ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারো সামনে কেঁদেছে মনে পড়ছে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। আর এ দুটোকে এখন ফিরিয়ে দিলে নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না জ্বালালে তোরা কেউ শান্তি পাস না, তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামে ঘুমাচ্ছে। আমার প্লেটের খাবার না খেলে নাকি তার পেটই ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস যে ভাগ না বসালে আমার গলা দিয়েও কিছু নামতে চায় না। একথা বলে থেমে সে পুনরায় বলল, এখন তোদের পাজি বোনটা নেই, এজন্যই তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে, তাই না? এত জ্বালালে চলে যাব, আর ফিরবো না বলে দিলাম। শুদ্ধর কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটার যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। শুদ্ধ থামতেই শখ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পেছন পেছন ঠিক চলে যাব। এ কথা শুনে শুদ্ধ এবার শখের দিকে তাকালো। শখের কান্নারত লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতেই চোখ পড়লো স্বর্ণের দিকে। স্বর্ণ ছলছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো মুখ ফুটে কিছু বলতে পারে না। চৌধুরী নিবাসে ভাই বোনদের মধ্যে মুখজোড়া স্বভাবের হচ্ছে শুদ্ধ আর স্বর্ণ। শুধু চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনই প্লেট হাতে দাঁড়িয়ে আছে। সে এবার সাম্যর হাতের খাবারটা মুখে নিল। চিবানোর আগেই চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। সৃজন সেই অশ্রু ছোট ছোট হাতে মুছে দিয়ে তার লোকমা বাড়িয়ে দিল। সেটা শুদ্ধ মুখে নিতেই শখ এগিয়ে এলো। ভাইয়ের দিকে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, শীতলকে কৈফত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। হাসান অদূরে দাঁড়িয়ে ছলছল চোখে বন্ধুর দিকে তাকিয়ে আছে। বেচারা শুদ্ধ না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিলে শুদ্ধ পানি দিয়ে ভাত গিলল শুধু। তারপর নিল শখের বাড়িয়ে দেওয়া লোকমা। স্বর্ণ চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে শুদ্ধই বলল, সবাই যে যেমন পারছে অত্যাচার করছে, তুই বাদ যাবি কেন? আয়। স্বর্ণ এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে পারে না। যদি পারতো তাহলে ছোট বোনটার জন্য সে পান ভরে কাঁদতো। সে এগিয়ে শুদ্ধর মুখে লোকমা দিল, তবে কিছু বলতে চাইলেও বলতে পারলো না। শুদ্ধ অনেক কষ্টে খাবার গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারলো না, তবে দু একবার মুখে দিয়ে রেখে দিল। এরপর চার ভাই বোন শুদ্ধর পাশ ঘেঁষে কাঁধে মাথা রেখে বসলো। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ এর রুমের দরজার দিকে। অপেক্ষা করছে কখন শীতল উঠে দৌড়ে এসে বলবে, হসপিটালে মানুষ থাকে নাকি? তোমরা আমাকে ওখানে রেখে এখানে কি শলা পরামর্শ করছো? যা করছো বেশ করেছো, আবার প্রথম থেকে শুরু করো। কিন্তু আফসোস, সে আসবে না, উঠে আসার ক্ষমতাই তার নেই। সেভাবে বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেলেও সাম্য সৃজন শুদ্ধর হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুদ্ধ দুহাত বাড়িয়ে দুপাশ থেকে বুকে আগলে রাখলো খুব যত্ন সহকারে। সেখানে যাওয়া আসা করতে থাকা নার্সরা ডাক্তাররা মুগ্ধ হলেন তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো শীতলের হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরল।
ছটফট করে খুঁজলো শুদ্ধকে। বাড়ির সবাই একে একে দেখা করে গেল, তবে শীতলের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকেই। যেই তার সাথে দেখা করতে গেছে তাকে জিজ্ঞাসা করেছে শুদ্ধর কথা। শুদ্ধ শুনলো ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে হাসান বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশনে আধমরা করে এখন ডাকলেই আমায় যেতে হবে? যাব না। একথা শুনে হাসান এবার হেসেই ফেললো। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালেও ভিড় বেড়েছে। ওটি কিংবা আইসিইউ এর সামনে এতজনকে রাখা সম্ভব হচ্ছে না। অন্যরা এই নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়ে ম্যানেজার শুদ্ধকে এ কথা জানালো। শুদ্ধ শুনে সারাফাত চৌধুরীকে বলল সবাইকে নিয়ে চলে যেতে। হাসান থাকবে, সায়ন থাকবে, কোনো সমস্যা হবে না। সায়নের কথা উঠতে সারাফাত চৌধুরী বললেন, তা সে কোথায়? কি এমন রাজকার্য করে বেড়াচ্ছে যে বিপদের দিনেও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যেখানেই থাকুক এক্ষুনি যেন উপস্থিত হয়। ওনার কথা শুনে স্বর্ণ জ্বালানো রাস্তায় আছে, চলে আসবে। যদিও মোটেও তা নয়। আসলে কথা বললেই কথা বাড়বে, তাই এ কথা বলে থামালো সে। তারপর শীতলকে আইসিইউ থেকে রুমে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো শীতলের। শুদ্ধ আবার তাড়া দিতেই ওনারা যাওয়ার জন্য পা বাড়ালেও সিমিন চুপ করে বসে রইল শীতলের হাত ধরে। সবার যাওয়ার কথা শুনে শীতলের হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাত আঁকড়ে ধরলো, বড় মার দিকে করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বড় আব্বুকে অনুরোধ করলো তাকেও নিয়ে যেতে। এখানে একা থাকতে পারবে না, হসপিটালে থাকতে ভালো লাগে না তার। এসব অবান্তর কথায় সময় যাচ্ছে দেখে শুদ্ধ কেবিনে এলো। শীতলের দিকে না তাকিয়ে সবাই আরেকবার তাড়া দিল সবাইকে। শীতল বুঝলো শুদ্ধ থাকবে, তাই সে কোনো কথা বাড়ালো না, বরং সবার যাওয়ার পরপরই শুদ্ধর বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাকিরা একে একে গেলেও সিমিন এখনো স্থির হয়ে বসে আছেন। মায়ের মন যেতে সায় দিচ্ছে না। ওনাকে বসে থাকতে দেখে তখন শুদ্ধ অন্যদিকে তাকিয়ে বলল, শরীর খারাপ করলে মাকে সামলাবো নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। একথা শুনে সিমিন ফোলা চোখ তুলে তাকালে শুদ্ধ পুনরায় বলল, আমাকে বিশ্বাস করতে না পারলে থাকতে পারেন। আফটার অল আমি পরের ছেলে, আপনার তো আর কেউ না, হতেও পারেনি কখনো। সেমিনার কিছুই বলতে পারলেন না। আঁচলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেলেন। শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে নিজেও বেরিয়ে গেল। তারপর নার্স এলো স্যালাইন বদলে, সেই স্যালাইনে ইঞ্জেকশন পুশ করে টুকটাক কথা বলল। শীতল জবাব দিল না, শুধু শুনেই গেল। কথা বলার মাঝে পূর্বের মেডিসিনের প্রভাবে আবার চোখে ঘুম নেমে এলো। সারাপত চৌধুরীদের বাড়ি পাঠিয়ে কেবল কেবিনে প্রবেশ করলো শুদ্ধ। সারাটা দিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষা করা গেল না? এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল শীতলের দিকে। বসলো শীতলের শিয়রে। তারপর শীতলের গালে এক হাত রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ইস, আদরে মুখটা শুকিয়ে আছে, চোখের নিচে বিষণ্ণতার ছাপ। সে একটু এগিয়ে যত্ন করে আদর রেখে দিল শীতলের কপালের ঠিক মাঝখানে। ব্যাঙাচি আজ তাকে দুর্বল করে দিয়েছে। এতদিনের গড়া শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপালে কপাল ঠেকাতে বেহায়া অশ্রু ঝরে পড়ল শীতলের বন্ধ চোখের পাতায়। কেঁপে উঠল শীতল, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নতুবা খুশিতে লাফিয়ে উঠত। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাচ্ছে না, তাই তার এই নিশ্চুপতা সহ্য হচ্ছে না সূত্রের। তাই বিড়বিড় করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাঙাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পড়। নিভিয়ে দে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এইটুকু বলতেই কেবিনের দরজায় নক পড়তেই শুদ্ধ থেমে গেল। পিছন ফিরে চোখ মুছে দরজা খুলে দেখলো নার্স দাঁড়িয়ে আছে। সে ভুরু কুচকে তাকাতে নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তার রুমে ডাকছে, জরুরি কথা বলবেন। শুধু পেছন ফিরে একবার শীতলকে দেখে কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে নার্সকে বলল, এখানেই থাকতে। সে না আসা অবধি যেন কোথায় না যায়। নার্স সম্মতি জানাতেই শুদ্ধ চলে গেল 4 তলায়। যে ডাক্তার শীতলকে দেখেছে উনি এখন 4 তলায় আছেন। সে লিফটে ঢুকে যেতেই খোঁড়াতে খোঁড়াতে ইয়াসির প্রবেশ করলো কেবিনে। শীতলের মুখ পানে তাকিয়ে দিক শূন্য হয়ে রাগে হিসহিস করতে করতে চেপে ধরলো শীতলের গলা। অন্য হাতে চেপে ধরলো নাক। আচমকা শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে উঠল শীতল। চোখ খুলে ইয়াসিরকে দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগলো। তাকে কাঁদতে দেখে ইয়াসিরের হাতটাও থেমে গেল।
সে শীতলের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল সুরে কাঁদতে কাঁদতে বলল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল। কোনো পুরুষ এভাবেও কাঁদতে পারে? আর কাঁদছেই বা কেন? এত অল্প দিনে কাউকে এতটা ভালোবাসা যায়? বাসা কি সম্ভব? মাফিয়ারা নাকি নির্দয় নিষ্ঠুর, তাদের পাষাণ মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির শীতলের ক্যানোলা লাগা হাতটা আলতো করে ধরলো। তারপর সেই হাতে নিজের কপাল ঠেকিয়ে কান্নার স্বরে বলল, এই বাবুই, এত পাষাণ কেন তুমি? তখন বুক কাঁপলো না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলে হুম? কেন পাগলের মতো ওই শুদ্ধকে ভালোবাসিস? ওর জন্য মরতেও দ্বিধা করিস না? কই, আমাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কেন রে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমার তো এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। আমার জন্য কেউ গুলির সামনে দাঁড়ায়ও না। আমাকে বাঁচাতে পাগলের মতো কাঁদেও না। ওই ওই শুদ্ধর তো সবাই আছে, মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি সবার ভালোবাসা পায় সে। না খেয়ে থাকলেও ভাই বোনরা কৌশলে খাওয়ায় তাকে। কই, আমি তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটিও ধরলো না। কেউ কেঁদে কেঁদে আদুরে সুরে বলল না, ভাইয়া খাও। শোন বাবুই, শুদ্ধর জন্য সবাই আছে, সব আছে। এতজনের মধ্যে তুই যদি না থাকিস ওর কিছুই হবে না। বাবুই পাখি আমার, ওকে ভুলে যা। করুণ করে হলেও আমাকে করুণা করে হলেও আমাকে ভালোবাস। একটু, সামান্য একটু। আমার ভীষণ হিংসে হচ্ছে শুদ্ধকে। মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হসপিটালে নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল? দেখ না, দেখ আমিও গা ভর্তি জ্বর নিয়ে তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পায়েও লেগেছে, ইচ্ছে করে সেটা বের করেনি, সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছি। একা একা ছটপট করছি তোর কষ্ট দেখে। আমারটা কি ভালোবাসা না? ভালোবাসা কোনটা? কাকে বলে ভালোবাসা, হ্যাঁ? বল, বল না কিভাবে ভালোবাসতে হয়। তুই আমাকে শিখিয়ে দে না হয়। আমি সেভাবেই সেই নিয়মে ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মে অবাধ্য হব না, একটুও না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভগুরু সোয়াইব শুদ্ধ, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতে হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধর কাঁধ চাপড়ে বলল, সোনা বাঁধানো কপাল রে তোর। ভাই, নয়তো কেমনে কি? আমি দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারছি না। এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক। শুদ্ধ আপাতত সকালে সেসব ঘটনার ধার না ঘেঁষে ভুরু কুঁচকে বলল, তোকে রেস্ট করতে পাঠিয়েছি, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না তাই পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম? ডাক্তার দেখেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না, কি বলবে শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর? না মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি। কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবি সুইসাইড করেছে, আজ রাতে উনি হসপিটালে থাকতে পারবে না। এই জন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনীর পথে। একথা শুনে হাঁটতে থাকা শুদ্ধর পা আচমকায় থেমে গেল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতেই চোখাচোখি হলো। অতঃপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করলো। তাদের মস্তিষ্কে ক্যাচ করেছে খারাপ কিছু ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত গতিতে। কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশের কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করলো? ভেতর থেকে গোঙানির শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হাসান শুদ্ধর দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই ইয়াসির ভেতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। সূর্য জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি কষালো দরজায়। পরপর লাথি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে ইয়াসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা। আর উম্মাদের মতো সমানে চেঁচিয়ে বলেই যাচ্ছে, কেন ভালোবাসবি না আমায়? হ্যাঁ, কেন বাসবি না? শুদ্ধর জন্য? ওকে, তাহলে তোর বাঁচার দরকার নেই। মরে যা তুই। প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব, নয়তো তোর দেহকে মমি বানিয়ে আমার কাছে রেখে দে। একথা বলে ইয়াসির হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফটিয়ে যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘোরালো। তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই থাকলো। হাতের কাছে না পেয়ে প্যান্টের বেল্ট খুলে মারতে শুরু করলো উম্মাদের মতো করে। ইয়াসির অনেক চেষ্টা করেও পারলো না শুদ্ধের সঙ্গে। মার খেতে খেতে তার নাজেহাল অবস্থা হলো। তবুও সে সমানে বলেই যাচ্ছে, মুক্তি চাস না? মুক্তি?
পাবি না। এ কথা শুনে শুদ্ধের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে উঠল। শীতল হাঁপারের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলে ছুটে গেল শীতলের কাছে। শীতলকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, শেষে শীতল, ভয় নেই, এই তো আমি, তাকা, কোথায় কষ্ট হচ্ছে বল, বল আমাকে। শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলেছে দেখে শুদ্ধ পাগলের মতো করতে লাগলো। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো। গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো। অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারদের ডাকলো, কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যালোনাটা ছিটকে কোথায় পড়েছে কে জানে। কেননা লাগাতে হাতে কেননা লাগানো হাতে দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। গুলি লাগা হাতের ব্যান্ডেজ লাল রক্তে ভেসে উঠেছে। শীতল চোখ বড় বড় করে হা করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধর হাতটা আঁকড়ে ধরলো। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারছি না। একথা বলতে বলতে নার্স ডাক্তাররাও ছুটে এলো। পেশেন্টদের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপারের মতো নিঃশ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে। তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করলো। শীতল সেভাবেই কিছু বলল, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতালা দেখে ডাক্তার নিজেই বললেন, কি বলতে চায় শুনতে। একথা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই, তবে কিছু বলতে পারলো না। বলতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুধু শুদ্ধ নির্বাক। সে যেন বাকশক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে শীতলের মুখপানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধর হার্টবিট চেক করতো, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার পরামর্শ দিতেন। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির সবাইকে ডাকুন। নয়তো সে আর পুরো কথা বলতে পারলো না। তবে উঠে বসতে চাইলো। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধর বুকে আঁচড়ে পড়তে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকে চাই, চাই মানে শুধু আপনাকে। আমি তো শুধু তোরই, থাম না প্লিজ, দোহাই লাগে একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়াং ম্যান, যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। ওর শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পরও যে বেঁচে আছে, এটাই তো সুক্রিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা করছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। এ কথা বলে উনি শীতলকে শান্ত হতে বললেন। কিন্তু শীতল শান্ত হওয়া দূর, শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলে ধরে ধরে জোর করে মাথাটা বুকের সাথে চেপে ধরে থাকলো। ওদিকে নড়লেই গুলি লাগা হাতটা ব্যথায় টনটন করছে। সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে আছে। না থামছে না দেখে শুদ্ধ আদরের স্বরে বলল, আমি তোর প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব। শীতল শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে অনবরত মাথা নাড়ল, অর্থাৎ এখনোই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেলেন। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধর বুকটা ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনোই হব, এই মুহূর্তেই হব। হয় আপনি আমায় এখনোই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না। আমি মানতে পারছি না। আমার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ কিছু বলার ভাষা পেল না। তার চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে শীতলকে কাঁদালে তখন কষ্ট লাগে না। ইচ্ছে করে আরো মেরে বকে ব্যাঙাচিকে কাঁদাতে। কিন্তু সে ব্যতীত কারো আঘাত যখন শীতল কাঁদে, ইচ্ছে করে পুরো পৃথিবীর ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে শীতলকে বলেছিল এ কথা। আজ পরিস্থিতি এমন যে শীতলই ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ। শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো।
কয়েকবার ঢোক গিলে নিজেকে সামলালো। প্রথমবার কল রিসিভ হতে সে বলল, বাবা, 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 ঠিক আছো তুমি? হাসপাতালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। কি হয়েছে শুদ্ধ? গলা এমন লাগছে কেন? শীতল মা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে সারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজেরও শরীরটা ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল, তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউই কখনো এভাবে ডাকে না। সারাবত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে নামতেই পায়ে সরকে গেলেন। আসবাবপত্র ব্যথা পেলেন। ব্যথা গিলে কল কেটে রুমের বাইরে আসতে দেখে অনেকেই জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাজ, সিমিন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগে উনি বললেন হাসপাতালে যাচ্ছে। একথা শুনে ওনারাও তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। সারাফাত চৌধুরী মানা করলেও কেউই শুনলেন না, বরং স্বর্ণকে ঘুমন্ত সাম্যসৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খোলা রাখতে। ওদিকে শুদ্ধ সায়নকে আসতে বলে একইভাবে ভাইয়ের ডাক শুনে সায়ন সহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজে পাবে কোথায়? অগত্যা অর্কদের জানাতেই তারা গেল কাজী অফিসের সামনে। সাইনবোর্ডে থাকা ফোন নং 2-কে কল দিতে থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিং এই থাকতেন কাজী। সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংদোলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো। বেচারা কাজী ভয়ে টু শব্দ করতে পারলেন না, কারণ ছেলেগুলো ভদ্রবেশের হলেও সবকটার মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না। ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দেবে। অগত্যা উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এদিকে ইয়াসির উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। শীতলের বলা প্রতিটা কথায় তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছে বলেই সে এভাবে বলতে পারলো? সে তো ছোট থেকে দেখে বড় হয়েছে চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন। নারী পুরুষের দৈহিক ব্যাপারটাও খুব নর্মাল। যেখানে সে শীতলকে দুবার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা। এদিকে সারাফত চৌধুরীরা পৌঁছে শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনে শুধু শুদ্ধ শীতল না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত রয়েছে। রক্তাক্ত অবস্থায় এখনো সেভাবেই বসে আছে। তাকে রাখার কারণও আছে যদিও। বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনে ওদের বিয়ে সম্পূর্ণ করতে। শীতলের বেহাল দশা আর ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতেও দেরি হলো না। তবে শুদ্ধর থমথমে মুখ দেখে কেউ কিছুই বললেন না, নীরবে মেনে নিলেন। সারাফত চৌধুরী নিজেই শাহাদাত চৌধুরীকে কল করে ঘটনা জানালেন। ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন। তখন কাজে নিয়ে অর্ক এলো। শীতল মাথায় ওড়না দিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। শুদ্ধ তার পাশে বসা। বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটে দাঁড়ালো। কাজীকে আদেশ করতে উনি লেখালেখি সেরে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে শীতলকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না শীতল। এ কয়দিনে হাঁপিয়ে গেছে সে। সে এবার স্বাভাবিকভাবে বাঁচতে চায়। শুদ্ধ সহধর্মিণীর পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া ইয়াসির সহজে তার পেছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতেও দেবে না। মনে মনে এই কথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধর নামে কবুল পড়ল। শুদ্ধকে কবুল বলতে বলায় ইয়াসির ফুঁসে উঠল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার বাসটা ছুঁড়ে মারল শুদ্ধের দিকে। সেটাকে নিখুঁতভাবে লাগলো শুদ্ধর কপালে। সঙ্গে সঙ্গে শুদ্ধর ভুরু কেটে রক্ত গড়াতে লাগলো। অর্ক সায়নরা হুংকার ছেড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দিল। কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধই সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে ইয়াসিরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে শীতলের চোখে চোখ রাখলো। সুস্পষ্ট সুরে 3বার কবুল বলল। তাকে কবুল বলতেই ইয়াসির হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দেবে। শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম। দিনের পর দিন পড়েও ছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে। সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম। ওরা আমাকে আবার হারিয়ে দিল। তুমি প্রমিস রাখতে পারো না বাবা। ইউ আর লায়ার বাবা, ইউ আর লায়ার। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ।
ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলে হতবাক। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের কেউ নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতভম্ব চোখে তাকিয়ে আছেন সারাফত চৌধুরী। আপাতত বা খাড়া তিনি। তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা। আপাতত বাখারা তিনি। ওনাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির পুনরায় ডাকলো। পুনরায় নিজের রক্তকে জিতিয়ে দিলে। একবার কি আমাকে জিতালে পারতে না? চৌধুরীদের রক্ত নই বলে এত অবহেলা? আমার মম বেঁচে থাকলে এ কাজ করতে পারতে? এ কথা শুনে সারাপত চৌধুরীর চোখ বন্ধ করে নিলেন। এ ডাকটা শোনার জন্য একটা সময় অনেক অপেক্ষা করতেন। কতবার ছেলেটাকে কাছে ডেকেছেন বাবা ডাক শোনার জন্য, একটু আদর করার জন্য, কিন্তু এই ছেলে ওনাকে দেখতে পারতো না। ওনার উপস্থিতি সে সহ্য করতে পারত না। যদিও এর বিশেষ কারণ রয়েছে। ইলিয়ানা মানে ইয়াসিরের মা। আপন মায়ের সঙ্গে একদা এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তখন তিনি সবে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। কাজের সূত্রে নানান দেশে যেত। সেবার ব্যবসায়ী কাজে সুইডেন গিয়ে পরিচয় হয়েছিল ইলিয়ানা খান নামের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী বিদেশিনীর সাথে। সে বিদেশি ছিল, মুসলিম এবং খান বংশের মেয়ে। তার মামাবাড়ি বাংলাদেশ হলেও আগ্রহ করেও বাংলাদেশে আসেনি কখনো। ইলিয়ানা পেশায় বিজনেস ইউম্যান। তার স্মার্টনেস, কথার ভঙ্গি, বুদ্ধিমত্তা নজরে পড়ার মতো। ইয়াসিরের মতো সেও ছিল নীল চোখের অধিকারী। এই চোখের মোহে তিনি পড়েছিলেন, যদিও তখন তিনি টকবগে সুদর্শন এক যুবক। অ্যাটিটিউড ছিল তার শুদ্ধের মতো, নজরে পড়ার মতো। তবে তিনি শুদ্ধর মতো এত রুট কখনো ছিলেন না। জেদি ছিলেন না, রাগের দিক থেকেও শুদ্ধ এগিয়ে। তো ইলিয়ানার সঙ্গে এক প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে মেয়েটা কখন যেন মনের ঘরে জায়গা করে নিয়েছিল। ভালো লাগা এক পর্যায়ে ভালোবাসার রূপ নেয়। অনেক ভেবে উনি এ কথাটা ইলিয়ানাকে জানানোর পর জানা যায় ইলিয়ানা ডিভোর্সি, এক ছেলের মা সে। তার ছেলের নাম ইয়াসির খান। ছেলের বয়স 12 কি 13। এ কথা জানার পরও ওনার কোনো আপত্তি ছিল না। কারণ উনি জীবনে সৎ জীবন সঙ্গী চেয়েছিলেন, যার মাঝে নিজের ভালো থাকা খুঁজে নিতে পারবেন। সব পরিস্থিতিতে যে ওনাকে শক্তি সাহস যোগাতে পারবে। কিন্তু সব জেনে ইলিয়ানা নিজেই তার প্রস্তাব নাকচ করে, ফিরিয়ে দেন ওনাকে। তবুও উনি হাল না ছেড়ে বোঝাতে থাকে ইলিয়ানাকে। এমনকি দেশে ফিরেও সরাসরি নিজের বাবা মাকে জানান। সব জেনে ওনারা অমত করেন, কারণ ওনারা কিছুতেই একজন ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ করবেন না। এই নিয়ে নিবাসে অনেক দ্বন্দ্ব হয়। উনিও অফিস যাওয়া বন্ধ করে দেয়, নিজেকে রুমবন্দি করে ফেলেন। পরে একদিন ভাবেন ইলিয়ানা কাছেই চলে যাবে, আর দেশে ফিরবে না। কিন্তু রেডি হয়ে হন্য হয়ে খুঁজেও উনি ওনার পাসপোর্ট ভিসা খুঁজে পাননি। পাসপোর্ট ওনার মা লুকিয়ে রাখায় উনি দেশের বাইরে যেতেও পারছিলেন না। তবে ইলিয়ানার সঙ্গে ওনার যোগাযোগ হতো। মাঝে মাঝে একটু আধটু কথা হতো। এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওনার মা পাসপোর্ট ও ভিসা স্বেচ্ছায় ফিরিয়ে দেয়। নিজের মুখেই বলেন ইলিয়ানার কাছে চলে যেতে। একথা শুনে উনি এক আকাশ সমান খুশি বুকে নিয়ে ইলিয়ানার কাছে সুইডেনে যান। তবে যে ইলিয়ানাকে লাস্ট বার দেখেছিলেন, সেই ইলিয়ানা যেন কোথায় হারিয়ে গেছে। যে চোখের সামনে আছে সে ছিল ক্যান্সারের পেশেন্ট মাত্র, যার জীবনায়ু তখন নিভু নিভু পর্যায়ে। দেহের অবস্থাও ছিল বড়ই নাজুক। সেদিন উনি ইলিয়ানার হাত ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিলেন। আর ইলিয়ানা ছলছল চোখে তাকিয়ে হেসেছিল। কেন যে হেসেছিল কে জানে। তবে হবে হয়তো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ধান্দা সফল হচ্ছে দেখে। সেদিন ইলিয়ানার অবস্থা দেখে বুঝেছিলেন ওনাদের যোগাযোগ হলেও ইলিয়ানা কখনো ভিডিও কলে কথা বলতো না। উনি জোর করলে বলতো দেখতে নাকি কষ্ট বাড়বে, বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যাবে। এই কথা শুনে উনিও কিছুই বলতেন না, শুধু ছুটে যাওয়ার জন্য দিন গুনতেন। এলেনও ঠিকই, তবে স্বপ্নগুলো তখন মলিন। তবে যাওয়ার পরই উনি ইলিয়ানার সঙ্গে থাকতেন, কারণ ইলিয়ানা চেয়েছিলেন ওনার শেষ মুহূর্তে যেন উনিই পাশে থাকেন। কিন্তু এটা ইয়াসির পছন্দ করতো না। সে ওনাকে দেখতেই পারতো না। দেখতে না পারার কারণ ইলিয়ানার মা কেন জানি ওনার নামে ইয়াসিরকে ভুলভাল বোঝাতো। সে সব শুনে ইয়াসিরও প্রচন্ড রেগে থাকতো। সুযোগ পেলে ওনাকে এটা ওটা দিয়ে আঘাত করত, তবুও উনি কিছু মনে করতেন না। বরং তাকে আদর করে কাছে ডাকতেন। এভাবে দিন যেতে যেতে ইলিয়ানার অবস্থা খারাপ হয়ে গেল। হসপিটালে অ্যাডমিট করলে ডাক্তাররা হাল ছেড়ে দিলেন। মারা যাওয়ার আগের দিন রাতে ইলিয়ানা হঠাৎ আবদার করলো ওনাকে বিয়ে করার জন্য। উনিও রাজি হয়ে গেলেন। রুগ্ন পেয়সীর কথা রাখতে বিয়েটাও হলো ওনাদের।
সেদিন ইলিয়ানা ইয়াসিরকে কাছে ডেকে খুব করে বোঝালো যে আজ থেকে সারাফত তোমার বাবা। মাইসান, আমার জান বাচ্চা, আমি মারা গেলে বাবা তোমাকে ভালোবাসবে, বুকে আগলে রাখবে। তুমি বাবাকে কখনো কষ্ট দিও না। যদি কখনো দেখো তোমার জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে, তাহলে বাবার কষ্ট কমানোর চেষ্টা করবে। নিজে কষ্ট পেলেও তা বুঝতে দিবে না। বাবার সুখের সংসারে কাটা হবে না। এ কথা বলার পর সেদিন ইয়াসির বলেছিল, ওনাকে আমি বাবা মানি না মম। বাবারা হয় সেলফিশ। আমার এক বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে, সমাজের চোখে তোমাকে ডিভোর্সি বানিয়েছে। হয়তো আমার জন্য তুমি বিয়েটা করলে যাতে আমি অভিভাবক পাই, কিন্তু আমার মনে হচ্ছে উনিও একদিন আমার কষ্টের কারণ হবে। উনিও একদিন আমাকে হার্ট করবে। আমি ততদিন ওনাকে বাবা ডাকবো না। সেদিন আমার কথা মিলে যাবে। আমি সত্যি সত্যি হার্ট হব, সেদিন ওনাকে বাবা বলে ডাকবো। তুমি থাকো বা না থাকো, ওই মানুষটাকে কথা মিলিয়ে নিতে বলো। ছেলের কথা শুনে রুগলো ইলিয়ানা সেদিন সারাফতের হাতে ধরে অসহায় সুরে কেঁদেছিল। ইয়াসিরকে দেখে রাখার জন্য কত অনুরোধ করেছিল, বিয়ে করে নতুন সংসার করার জন্য অনুমতি দিয়েছিল। এরপর সপ্তাহখানিক পর উনি মারা যান। ওনার হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইলিয়ানা। ইয়াসির পানহীন চোখে দেখতে থাকে মায়ের শেষ যাত্রা। এরপর ইলিয়ানা মারা যাওয়ার পর সারাফত চৌধুরী ইয়াসিরকে দেশে আনতে চেয়েছিল। নিজের ছেলের নিজের কাছে নিজের ছেলের শিক্ষায় বড় করতে চেয়েছিল। কিন্তু ইলিয়ানার মা আসতে দেননি। কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি। বরং তিনি ইয়াসিরকে উস্কে দিয়েছিলেন যাতে উনি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। মায়ের সাথে সম্পর্ক ছিল, মা নেই, সম্পর্ক নেই। এরপর বাধ্য হয়ে উনি একাই দেশে ফিরে আসেন। কিন্তু ইয়াসিরকে বোঝান যেন যোগাযোগ রাখে। কিন্তু সে তো তা করেনি। ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করে দেয়। ইলিয়ানার মা ইয়াসিরকে নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে সারাফাত হন্য হয়ে খুঁজেও কোনোভাবেই তাদের হদিস পান না। যারা চেনা পরিচিত ছিল তারাও কিছু বলতে পারে না। এভাবে হঠাৎ ইয়াসির ইচ্ছে করে হারিয়ে যায় ওনার কাছ থেকে। এদিকে তখন ছেলের অবস্থা দেখে সারাপাত চৌধুরীর বাবা মা পাত্রী খুঁজতে শুরু করেন। পরিকল্পনা ছিল বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখী করে ফেলবেন। কিন্তু সারাফত চৌধুরী মেয়ে দেখতে গেলে বলে দিতেন উনি বিবাহিত, ওনার একটা ছেলে আছে এবং প্রথম স্ত্রী মারা গেছে। এ কথা শুনে বিয়ে ভেঙে যেত। এ কথা রটেও গিয়েছিল যে সারাফত চৌধুরী বিধু বউ মারা গেছে, বিধুর। কিন্তু কে সেই বউ ছিল কেউ জানতে পারেনি বিধায় সারাপাত চৌধুরীর বাবা একটু চালাকি করে লুটিয়েছিলেন ছেলে বিয়ে করতে চায় না তাই মিথ্যা বলে। বউ বাচ্চা দেখতে না পেয়ে সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপর বছর খানিক পর সিতারার সঙ্গে বিয়ে হয়। সিতারাকে উনি নিজেই পছন্দ করে বিয়ে করেন। সেসব দিন অনেক আগেই অতীতের নামে দলিল হয়েছে। কিন্তু আজকের পরিস্থিতি সেটা না চাইতেও অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। পূর্বের স্মৃতিকথা স্মরণ করিয়ে উনি এবার তাকালেন সিতারার দিকে। নিশ্চুপ হয়ে সিতারাও তাকিয়ে আছেন স্বামীর মুখের দিকে। মুখ দেখে বোঝার উপায় নেই ভিতরকার ঝড়। তবে ইয়াসিরের কথা শুনে উনি এক পা দুপা করে এগিয়ে এলেন। মন দিয়ে দেখলেন ইয়াসিরের মুখের গড়ন ইলিয়ানার মুখের সাথে বেশ মিল আছে। উনি এবার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমার আবদার মেটানো সম্ভব নয় ইয়াসির? যাকে চাও সে কিছুক্ষণ আগে চৌধুরী বাড়ির পুত্রবধূ হয়েছে। ওর দিকে চোখ তুলে তাকানো তোমার জন্য হারাম। এখন কি চাও তুমি? সারাপত চৌধুরীর ছেলের স্বীকৃতি নাকি অন্য কিছু? স্বীকৃতি ছাড়াও বেঁচে আছি। সম্পত্তি কি আমার কম আছে? আপনার স্বামীর থেকে জীবনে প্রথমবার যেটা চেয়েছি সেটা দিতে পারেনি। উনি বুঝিয়ে দিয়েছেন আমি পর। মুখে যতই ছেলে ছেলে করে দরদ দেখাক, দিন শেষে আমি পর। সারা জীবন পরই থাকবো। এজন্যই তো আশা ভরসা দেখিয়ে আপন ছেলেকে জিতিয়ে দিয়েছে। প্রাপ্তি তুলে দিয়েছে নিজের ছেলের হাতে। অথচ কমাস আগে যখন অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের যোগাযোগ হলো, আমাকে বলেছিলেন মাফিয়াগিরি মেয়েবাজি ছাড়ি তবে আমাকে চৌধুরী বাড়ির সবচেয়ে সুন্দর ফুলটা দেবে। সেই আশাতে আমিও ভেবেছিলাম ফুলটা আমার। স্বর্ণের দোহাই দিয়ে সব কমিয়ে দিয়েছিলাম। আর স্বর্ণ ছিল তো অজুহাত মাত্র, চৌধুরী বাড়ির আরেক পুত্রকে খেলানোর মাধ্যম। অনেস্টলি বলছি, শুরু থেকে শীতলের প্রতি দুর্বল ছিলাম আমি। নয়তো প্রথমবার কিডন্যাপের সময় তাকে শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবোল কথা শুনে সায়ন এবার ফুঁসে উঠল। এসব আবোলতামি কথাবার্তা সহ্য হচ্ছে না তার। সে বাবার দিকে একবার তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল, ও কি বলছে? তুমি ওর বাবা? সারাফাত চৌধুরী অস্বস্তিতে পড়লেন না, মুখ কাচুমাচু করলেন না, বরং সকলের সামনে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি ওর বাবা। ও হচ্ছে এক বিশেষ মানুষের দেওয়া আমানত। শুদ্ধ সায়ন বাক হারিয়ে হতভম্ব চোখে তাকিয়ে রইল।
এই ঘটনা জানতো না তারা, শুধু জানতো তাদের বাবা কাউকে খুব ভালোবাসতো। সে অসুখে মারা গেছে। কিন্তু না, তাদের বাবারও অতীত ছিল। সে ঘরে সন্তান তবে ইয়াসির খান। শুদ্ধ নির্বাক থাকলেও কেন জানি সায়ন সেটা মানতে পারলো না। সে চেঁচিয়ে উঠে বলল, মস্কারা মারো আমাদের সাথে? এত বছর পর আরেকটা ছেলে উদাও হলো কোথা থেকে? মানে বুড়ো বয়সে ভীমরতি। আর করলেই আমরা মানবো কেন? কে না কে তাকে নাকি? সায়ন ওর কথা শেষ করার আগেই সিতারা ছেলের গায়ে আচমকা থাপ্পড় বসিয়ে দিলেন। আরেক দফা চমকে উঠল সবাই। কারণ চৌধুরী নিবাসে কেউ কোনো সন্তানের গায়ে এভাবে হাত তোলে না। সিমিন মাঝে মাঝে শীতলকে মারলেও সিতারা কখনো এমন করেন না। আজ উনিই মারলো দেখে সিরাত এগিয়ে এসে সিতারাকে সরাতে গেল, কিন্তু সিতারা নড়ল না, বরং আঙ্গুল তুলে সায়নকে কড়া কণ্ঠে জবাব দিল, খবরদার ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না। শুনতে পেলি? ভুলেও আঙ্গুল তুলবি না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সায়ন মাথা নিচু করে নিল। সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ালো তার পাশে। মুখে কিছু না বললেও অপলক তাকিয়ে রইল সায়নের মুখের দিকে। সিতারা বলে, সামনের মানুষটা বেঁচে গেলেই, নয়তো অন্য কেউ হলেও সেও পাল্টা আঘাত করতে দুবার ভাবতো না। তখন শুদ্ধ এগিয়ে এলো, সরাসরি প্রশ্ন ছুড়ল সিতারার দিকে। আমরা কেউ উঁচু কণ্ঠে কথা বলবো না, আঙ্গুল তুলবো না, প্রশ্নও করব না। তাহলে যেটা হচ্ছে হতে দেব? কিন্তু সেটা মানা আমাদের পক্ষেও সম্ভব না। তাহলে এখন আমাদের ত্যায্য করবে? যাকে গর্ব করে ছেলের পরিচয় দেওয়া হচ্ছে এতদিন, কেন দিলে না? এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না? ওনার সো কল্ড ছেলেই বা কেন এতদিন পর আমাদের চোখের ঘুম হারাম করছে? কুকুরের মতো দৌড় করিয়েছে তার পেছনে, কেন বারবার আমাদের পরিবার ভাঙার চেষ্টা করছে? এসব প্রশ্নের উত্তর কে দেবে তাহলে? শুদ্ধ থাম। মেরে ধমকে সায়নকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না। তা তুমিও জানো, আর আমিও। আর যেখানে শীতলের কথা উঠছে সেখানে থামার প্রশ্নই আসে না। চেষ্টা করে দেখো থামাতে পারো কিনা। তাছাড়া কে কার প্রাক্তন, কে কার ছেলে, এসব হিসাব বাড়িতে গিয়ে করো। রঙের আলাপ করতে কাউকে ডাকিনি, এটা একটা পেশেন্টের কেবিন। পুরো কারো পুরনো হিসাব কষাকষির আদালত নয়। শুদ্ধর কথাগুলো বললই ঠিকই, তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে। সারাফাত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখ দেখে মৃদু হাসলেন। ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করেছে নাকি তারা? এখন কি বলবে নাকি? তুমি শুধু আমাদের বাবা, আর কারো বাবা না? আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে তাদের কাছে এমন অভিমান কি মানায়? তবে পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগে ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল। শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। পুরো কেবিনে ঝড় বয়ে যাচ্ছে, তার বাবুই পাখিটা ঘুমাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুমটাই যেন আগে। নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমাতে পারে? ঘুম ধরা দেয়? কিছুক্ষণ আগেই শুদ্ধর নামে কবুল পড়ে তাকে অর্ধমিত করে শান্তির ঘুম ঘুমাচ্ছে পাজিটা। মনে মনে একথা ভেবে সে শীতলের ঘুমন্ত মুখটা ছুতে গেলে শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেলল। বাধা পেয়ে ইয়াসিরের হাসি বিলীন হয়ে গেল। শুদ্ধর রাগে থমথম করা মুখের দিকে তাকিয়ে সে কথা বাড়ালো না। শীতলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই শরাফত চৌধুরী বললেন, বাড়ি চলো, আমাদের কথা এখনো শেষ হয়নি। রুচি নেই। ইয়াসির, কথা শোনো। শরাফত চৌধুরী, আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনো ছিল না। আর যা ছিল আজকে তা পুরোপুরি শেষ। তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আমি আবার আসবো। এ কথা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে। বাবাকে নিজে দুটো কথা বললেও কেউ হাবিজাবি বললে মানতে পারে না সে। আজও পারলো না। তাই থমথমে সুরে বলল, লাস্ট বার বলছি, মুখ সামলে কথা বল। বলবো না। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবোল কথা শুনলেও এবার আর ধৈর্য রাখতে পারলো না সায়ন। তেড়ে ফুঁড়ে ছুটে গিয়ে মারতে লাগলো ঘুষি। গালিও দিয়ে বসলো অভ্যাসবশত। ইয়াসির তখন খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো। সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো। তারপর সায়নের শার্টের কলার ঠিকঠাক করে দুই কাঁধে চাপড়ে বলল, খানরা জানোয়ার হলেও চৌধুরীদের মতো রক্তে বিষ নিয়ে ঘোরে না। এতদিন পরিবার পরিজন ছাড়া একাই বাঁচতে পেরেছি, বাকি জীবনও পারবো। আর তুই এত লাফালাফি করিস না, তোকে এসব সাজে না। কি সাজে না সাজে তুই ঠিক করে দিবি? প্রয়োজনে তাই দেব। এটুকু বলে সে থামলো। তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল, তোদের কিছু না থেকেও তোরা পূর্ণ, আর আমার সব থেকেও আমি শূন্য। আসি তাহলে। একথা বলে যেতে গেলে সায়ন তাকে যেতে বাধা দিয়ে বুকের কাছটায় কলার খাবলে ধরে। অগ্নিমূর্তি হয়ে আগুন ঝরা কণ্ঠে বলল, কি বললে ঝেড়ে কাস? সহ্য করতে পারবি না? আমি না পেরে আমার মাইন্ডকে
সেট হয়ে গেছে যে আমি কপাল পোড়া, আমার মতো তুই সহ্য করতে পারবি না। এর চেয়ে বেশি লাফাস না, বেশি লাফালে এর ফল ভালো আসবে না। আগাছা হয়ে আছিস চুপচাপ, তাই থাক। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সাফওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তাদের দুজনকে দুদিকে রেখে মাঝখানে দাঁড়ালেন। ওদের চুপ করতে বললেন, কিন্তু সায়ান থামলে তো। সে সাফওয়ান চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়ালো। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আগাছা? তুই? গাঁজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি? এত পিনিক পাস কোথা থেকে? একথা শুনে ইয়াসির না চাইতেও হেসে ফেলল। হাসির রোগে ধরলো নাকি তাকে? আজ এত হাসি পাচ্ছে কেন তার? সায়নের মুখ দেখে হাসি যেন বেড়ে গেল তার। তাই হাসতে হাসতে বলল, শাহরিয়ার চৌধুরী, তুমিও আমার মতো পরগাছা। তোমার শরীরেও চৌধুরীদের এক ফোঁটা রক্ত নেই, তাই তোমারও বাড়তি চোপা সাজে না। এই একটা কথায় কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধ করে দিল। সিতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন, তবে কিছুই বলার সাহস হলো না। নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠলেন। অশ্রু চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন। চোখের চোখ দিকে তাকানোর সাহস হলো না। ইয়াসির আর দাঁড়ালো না, বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নিজের বুকের আগুন জ্বলছে দেখে বাকিদের বুকেও লাভা ঢেলে দিয়েছে। তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে, তখন সব সত্যই বেরিয়ে আসুক। বারে আঘাত পাওয়ার চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি? ইয়াসির কথাটা বলে ধীরে ধীরে প্রস্থান করলো। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন আন্দোলন করতে শুরু করেছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে, ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতেই পাওয়া না পাওয়ার হিসাব বরাবরই তার প্রাপ্তি শূন্যের খাতায়। আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায়, তখন শেষবারের প্রাপ্তির আশায় রাখে। কিন্তু তার ক্ষেত্রে আবার উল্টো কিছু ঘটে। কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতি একটু বেশিই বলা চলে। এই যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারালো, মাও ডিভোর্সি হলো। প্রতি নিয়ম নেইবারদের কটু কথা, আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁচা, মাকেও তো কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস উম্যান, কাজই ওনার সব। ওনাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ওনার কারণেই তাদের জীবন ভালোভাবে চলতো, ভালো খাওয়া পড়া সবই হতো। এরপর নতুন বাবার আগমন ঘটলো। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মন বিষিয়ে উঠতো। যত ভাবতো তত যেন ক্ষিপ্ত হয়ে উঠতো ওনার প্রতি, অসহ্য লাগতো। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছাড়ালো। ইচ্ছে করে বলে ছুঁড়ে আঘাতও করেছিল বহুবার। তবুও মানুষটা কিছুই বলতেন না, মাথায় হাত বুলিয়ে হাসতেন। শান্ত হতে বলতেন, হাবিজাবি বোঝাতে চাইতেন। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয়, বরং ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরো বিরক্তিকর ব্যাপার স্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরও বারবার সখ্যতা গড়তে চেয়েছেন, সেই বরং এড়িয়ে গেছে। কারণ তার কাছে সখ্যতা মানে পিছুটান। ওসব পিছুটানের মায়া রাখতে চাইলে সায়নের আগে ওর ঠাঁই হতো চৌধুরী নিবাসে। সারাফত চৌধুরী বরপত্য হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তের দেওয়া শেষ পদবিও বদলে যেত এক নিমিষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার তালভস্ব দন্তেশ্ব দিয়ে হয়। হয়তো তার নামটাও দন্তেশ্ব বা তালভস্ব দিয়ে রাখা হতো। ইয়াসিরের নামই মুছে যেত জীবন থেকে। অথচ তার মা ইয়াসির নাম শখ করে রেখেছিলেন। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। ইলিয়ানা চেয়েছিলে ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভালো থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনে ধরা নামের ধারে কাছেও যায়নি, বরং সর্বদাই উল্টোটাই ঘটেছে। এ নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায়। এবং হাজার কথার এক কথা, শুরু থেকে সারাফত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতে পারত না। তার মা মারা যাওয়ার আগে তাকে সারাফত চৌধুরীর কাছে আমানত হিসেবে রাখা তাকে আরো বেশি কষ্টকর ছিল। কারণ সে পুরুষ, তার মাকে বিয়ে করলো কিন্তু সংসার করতেই পারলো না। তার কাছে তাকে আমানত হিসেবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? আর সারাফত চৌধুরী মুমূর্ষু সহধর্মিণীর কথা রাখতে হয়তো রাজি হয়েছিল, কিন্তু কারো দয়ায় বাঁচতে চায়নি সে। এজন্য মূলত লুকিয়ে বেড়াতো, সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। তবুও কিভাবে যেন সারাপাত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করত। কাজের নামে বাইরের দেশে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করতো না। তবুও ভদ্রলোক হাল ছাড়তেন না। আর ওনার এই কাজে তার রাগের মাত্রা আরো বাড়তো। ইচ্ছে করতো মানুষটাকে মেরে ফেলে ঝামেলা মুক্ত হতে।
পরে এমন ভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর সারাপত চৌধুরী কোনো খোঁজই পেল না। ততদিনে স্বেচ্ছায় মাফিয়া জগতে পা দিয়েছে। পানের মায়া নেই, কোনো কালেই ছিল না তার। আর গ্র্যানি মারা যাওয়ার পর পিছুটান ছিল না। ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়ে আজ মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বললে গর্ব হতো, ভীষণ খুশি লাগতো। সেই খুশিতে হিংসতা আরো বাড়তো। পাপের রাজ্যে সুখ পেত। তবে আজ কেন জানি এই নামের ওজন অনেক বেশি ভার লাগছে। চৌধুরীদের মতো ভালো মানুষদের আশেপাশে ছিল বলেই এই পরিবর্তন নাকি? এই জন্য সে ভালো মানুষদের দেখতে পারে না। এরা নিজেদের ভালো গুণের আলো অন্যের মাঝে ছড়াতে চায়। এটা করা কি উচিত? মোটেও না। কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে গেলে বেঁচে থাকাটাও পানসে মনে হবে। ইয়াসির মুখ কুঁচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়িটা সেই সকালে রেখে যাওয়া জায়গাতেই আছে। তবে গাড়ির দরজা খুলে বুরাক বসে আছে। তাকে দেখা মাত্র এক প্রকার ছুটে এলো বুরাক। অস্থির কণ্ঠে কি সব বলল। ইয়াসিরের আপাদমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ইয়াসিরের দিকে। শীতলকে গুলি করেছিল বিধায় তার মুখ বরাবর এক ঘুষি মেরেছিল ইয়াসির। এজন্য তার ঠোঁট কেটে ফুলে এখনো লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, আমি মেরেছি বলে কি আমাকে মেডিসিন লাগিয়ে দিতে হবে? না মানে স্যার, টেনশনে ভুলে গেছি। সমস্যা নেই। ইয়াসির কথা বাড়ালো না। গাড়িতে বসে ইশারা করা মাত্রই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বুড়াক মুখ কাচুমাচু করে পানির বোতল এগিয়ে দিলেও সে নিল। থেমে থেমে পানি পান করলো। পানি খাওয়ার একটু পর তার চোখ জোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগলো। কষ্ট করেও চোখ টেনে খুলতে রাখতে পারছে না। অগত্যা সিটে হেলান দিয়ে চোখ বুঝতেই গলার কাছে সুচ ফোটানোর মতো ব্যথা অনুভব করলো। এরপরই কর্ণকুহরে কেউ যেন ফিসফিসিয়ে বলল, আই এম সরি স্যার, এক্সট্রিমলি সরি। এদিকে ইয়াসিরের কথা শুনে সায়ন শান্ত দৃষ্টিকে তাকিয়ে রইল সিতারার দিকে। মায়ের কান্নায় আজ বলে দিচ্ছে অনেক কিছু। তার বুকের ভেতর জ্বলছে ভীষণ। কষ্টরা হুল ফোটানোর মতো ফুটছে বুকে। পাঁজরের তবুও সে কথা বাড়ালো না। তাছাড়া শীতলের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারা শুদ্ধও পারছে না কিছু বলতে। পারছে না আপাতত টপিক চেঞ্জ করতে। সে শুধু বারবার শীতলের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। পাজে শীতলটা মেডিসিনের প্রভাবে এই পরিস্থিতিতে বেঘুরে ঘুমাচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবী সুখে ভরে গেছে। আর কিছু লাগবে না তার, সে সুখী। আর সেই সুখ নৃত্য করতে করতে তার চোখে ঘুম হয়ে ধরা দিয়েছে। মেয়েটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। হিসাবের খাতাটা পরেও খোলা যাবে। এ কথা ভেবে সে কান্নারত মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসলো। সিতারা ছেলের হাতে পাগলের মতো চুমু খেলো, তবে মুখে কিছু বলতে পারল। সায়নও আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করে পা বাড়াতে যাবে তখনই গুরুগম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহুরে এসে পৌঁছালো। থমকে দাঁড়িয়ে গেল সেও। সারাপাত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বললেন, ছোট্ট বাচ্চা যখন ছিলে একটু একটু করে বড় করেছি। এ বুকে আগলে রেখেছি, আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছি। যখন যা প্রয়োজন নিজে সেটা এনে দিয়েছি। ভুল করলে যেমন শাসন করেছি তেমন ভালোবাসতেও কমতি রাখিনি। দুই কানে যখন শুনেছি কাউকে পছন্দ করে তখন বাবা হয়ে ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই। এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ অব্দি সেই পরিচয় বহন করতে হবে তাকে। এটাই আমার আদেশ। আর কেউ যদি আমার শাসনকে অবহেলা ভেবে থাকে তাহলে বলবো সে ভুল। আমি সারাফত চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কারো হক মারিনি। আমি আমার ছেলেদেরও আমার শিক্ষাই দিয়েছি, আমার নীতিতে তাদের বড় করেছি। সিতারা, তাকে বলে দাও রং ঢং না করে যেন সোজা বাড়িতে যায়, আমাদের সাথেই যেন যায়। এটুকু বলেই তিনি থামলেন। তারপর শুদ্ধর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় বললেন, শীতল সুস্থ হলেই দুই জোড়া বিয়ের অনুষ্ঠান সেরে ফেলবো। এর মধ্যে কেউ যদি ভেবেও থাকে বাড়ি ছাড়বে, পরিবার ছাড়বে, এতিমের রোল প্লে করে রাস্তায় রাস্তায় ঘুরবে, তাহলে সে যেন আমার বুকের উপর পাড়া দিয়ে যায়। আমিও দেখি তার কত বড় স্পর্ধা। আমার আদেশ অমান্য করার সাহস আদৌ তার বুকে জন্মেছে কিনা। মেডিসিনের ইফেক্ট তো শীতল ঘুমাচ্ছে, বাকিটা শুদ্ধই সামলাতে পারবে। গাড়িতে ওয়েট করছি, এসো তোমরা। একথাও বলে সারাপাত চৌধুরী চলে গেলে সায়ন তখন সিতারা চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বললে, শুনলে তোমার স্বামীর কথা? শুনলে ওনার বুকে পাড়া দিয়ে চলে যেতে বলল, অথচ উনি খুব ভালো করেই জানে যেতে পারবো না। নিজেই বাড়ি থেকে বের করে দিল, আবার নিজেই ডাকছে। যাব না আমি? আমার কি আত্মসম্মান বোধ নেই নাকি? কথা বলতে দেরি, কিন্তু দরজার কাছ থেকে সারাপাত চৌধুরীর বলতে দেরি হলো না। কেউ বাবা হোক, ওর মতোই লাফাঙ্গা হোক,
ওর মতোই লাফাঙ্গা ছেলে তারও হোক, তখন বাবার আসনে দাঁড়ালে বুঝবে বাবাদের যন্ত্রণা। দেরি হচ্ছে, এবার আশা হোক। বাকিরা তাদের কথা শুনে চোখ ভর্তি জল নিয়েও হাসছে। এ ঘটনা নতুন নয়, তারা বাবা ছেলে এভাবেই ঝগড়া করে। তাদের ঝগড়ার ধরন এমন। আশ্চর্যের বিষয় হচ্ছে, সবাই ভেবেছিল সায়ন হয়তো ভেঙে পড়বে, খুব কষ্ট পেয়ে পাগলের মতো আচরণ করবে। কিন্তু সেসবের কিছুই হলো না। বরং সারাফাত চৌধুরীর সাথে তালে তাল মিলিয়ে ধরা গলায় বলল, পরে যাব, আমি এক্ষুনি যেতে বলেছি। এবার সায়নও জেদ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দিল, যাব না মানে যাবই না। কেন আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? বললেই যেতে হবে কেন? আমি কি ছোট আছি নাকি যে ভুল করলেই বের করে দিতে হবে? কেউ কি জানে না আমি বাড়ি ছাড়া থাকতে পারি না? কারো মনে রাখা উচিত ছিল আমি এখন বড় হয়েছি, আমারও আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছে। যে ছেলে বাপের কাছে শর্ট প্যান্ট ধার চাইতে আসে, সেই ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে? সে কি ভুলে গেছে মাসখানেক আগেও ধরে বেঁধে চুলদাড়ি কাটিয়ে এনেছি? নাকি এ কথা ভুলে গেছে দামড়া ছেলে হয়েও জ্বরে কাতরাচ্ছিল দেখে কোলে করে হসপিটালে নিয়েছি? ভাত খেতে যে পর্দায় হাত মুছে চোরের মতো উকিঝুঁকি মারে, তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে? হ্যাঁ, খুব বড় হয়েছে, এজন্যই তো আমায় এখনো এটা ওটা নিয়ে গালমন্দ করা লাগে। একথা শুনে সায়ন মুখ ভোঁতা করে তাকিয়ে রইল দরজার দিকে। সবার সামনে এই কথা বলা কি উচিত ছিল? এরপর আর কিছু বলল না সায়ন। সিতারার কাজ জড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে সারাফত চৌধুরী গটগট করে হেঁটে গেলেন পার্কিং লটে। বাকিরাও শুদ্ধর থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। স্বর্ণকে এখানে দেখে সারাফত চৌধুরী ভুরু কুচকালেও কিছু বললেন না, নয়তো পাগল আবারও ক্ষেপতে পারে। ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে। অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে এলো। হঠাৎ দ্রুত পায়ে সায়ন পুনরায় কেবিনে ঢুকলো। শুদ্ধ তখনও দরজার দিকে তাকিয়েছিল। কেন জানি মন বলছিল সায়ন আসবে। তার ভাবনা প্রমাণিত করে সত্যি সায়ন এলো। জড়িয়ে ধরলো ভাইকে, তারপর ফিসফিস করে বলল, ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগেই জানিয়েছিল, নয়তো আজকে নিজেকে সামলানো কঠিন হয়ে যেত। মানুষ বলে শত্রু খারাপ, আসলে শত্রুরা না থাকলে কঠিন সত্য সহজে জানা যায় না। তাছাড়া জানা সত্য তিতা হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে। আমি ঠিক আছি ভাই, এবার রেস্ট কর। বোন দিয়েছে, যত্নের কমতি যেন না হয়। একথা বলে সায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তবে দুজনেই ছলছল চোখে এই কঠিন সত্যি শুদ্ধ সায়ন জেনেছিল 3 থেকে 4 বছর আগে। সেদিন তাদের সঙ্গে ছিলেন শাহাদাত চৌধুরী। ছুটিতে এসে শুদ্ধ সায়নকে নিয়ে বেরিয়েছিলেন একটা কাজে। সেদিন হঠাৎ পরিচিত এক মানুষের সাথে দেখা হয়েছিল। সেই ব্যক্তিকে দেখা মাত্রই শাহাদাত চৌধুরী এড়িয়ে যেতে গেলে ওই মানুষটা ওনার পথ আটকে দাঁড়ান। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সায়নকে দেখে বলে ফেলে, সারাফত ভাইয়ের পালক ছেলে না এটা? সিতারা ভাবি তো আপন ভাইয়ের ছেলে ছিল বোধহয়। সম্পর্কে ভাবিত হচ্ছে ওর আপন ফুপু। এর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার স্বার্থে বিয়ে করেছিল সিতারা ভাবি। ছেলে কিন্তু ওর আপন বাপের মুখের আদল পেয়েছে। এর বাপও ভালো মানুষ ছিল, ওরা ছিল শিকদার বংশের। ব্যাস, এই একটা কথাই ছিল তিক্ত কথা জানার সূত্রপাত। হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন কথা শুনছিল, তখন সায়ন যেন উন্মাদ কোনো পাগল। শাহাদাত চৌধুরী সেদিন অনেক কষ্টে সায়নকে সামলেছিলেন। উনি কান্নারত সায়নের হাত ধরে নিজেও অঝরে কাঁদতে কাঁদতে ওয়াদা করেছিলেন সায়ন এই কথা জানে কখনো যেন কারো কাছেই প্রকাশ না করে। যদি করে সবচেয়ে কষ্ট পাবে সিতারা চৌধুরী। এবং এও বলেন সিতারা চৌধুরী সায়নের আপন না, তবে আপন ফুপি। আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করেছে। জন্ম না দিয়েও নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানত বুকে আগলে বহু কষ্টে বড় করেছেন। সায়ন শরাফত চৌধুরী রক্ত না হলেও সিতারার মায়ের বংশের ছেলে সায়ন। সিতারার বংশের রক্ত সায়নের গায়ে। সে এতিম নয়, কুড়িয়ে আনা পালক সন্তান নয়, সে শুদ্ধর ভাই। সত্যিই ভাই। ধরতে গেলে মামাতো ভাই, কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামাতো বলে কিছুর ধার ধারেনি ওরা। তাদের একটাই কথা, সায়ন শুদ্ধ শখেরা সিতারার 3 ছেলে মেয়ে। শুদ্ধ শখের বড় ভাই সায়ন। আর এটাই হচ্ছে সায়নের একমাত্র পরিচয়। আজ আবারও সেসব ঘেটে কষ্ট লাগলেও সায়ন মেনে নিয়েছে হাসি মুখে, কারণ এতিম নয়, তার ফুপিমা হচ্ছে তার মা। শুদ্ধর নীরবতা বুঝে সায়ন মুচকি হাসলো। তখন শুদ্ধ বলল, আগেও বলেছি আজও বলছি, তুমি আমার ভাই। কার রক্ত কোন বংশ সেসব বাদ। সায়ন হাসলো, তারপর শুদ্ধকে ছেড়ে দিয়ে চটাস করে শুদ্ধর গালে চুমু দিতেই শুদ্ধ নাক মুখ কুঁচকে নিল।
তা দেখে সায়ন হো হো করে হাসতে লাগলো। শুদ্ধ এটা মোটেও পছন্দ করে না দেখে সায়ন আরো বেশি করে একটু রাগিয়ে দেয়, তবে আজ শুদ্ধ রাগ দেখালো না। মৃদু হাসলো, এরপর বলল, বাড়ি গিয়ে তোমাদের দুজনের অভিমান গুঁড়ো গুঁড়ো করবে। বিপদ এসেছিল, কেটেও গেছে, আলহামদুলিল্লাহ। রুবাবু হাসি মুখে ফিরবে ইনশাআল্লাহ। এখন যাও, সবাই ওয়েট করছে। একথা শুনে সায়ন হঠাৎ শুদ্ধকে পাশের বেডের দিকে ইশারা করে ভুরু নাচিয়ে বলল, একসাথে করে দিব নাকি? উহুম উহুম, কিছুটা সুবিধা হতে পারে। দেব নাকি আবার কি কথা? ধর। ভাইয়ের কথা শুনে সায়ন পুনরায় ফিক করে হেসে ফেলল। এরপর দুই ভাই মিলে দুটো বেড টেনে একসাথে করলো। এরপর সায়ন মিটমিটিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। সে যেতেই শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেল। হাত মুখ ধুয়ে শীতলের স্যালাইন এই হাত ওই হাত চেক করে সব ঠিকঠাক করে একটু ঝুঁকে শীতলের সারা মুখে চুমু এঁকে বিড়বিড় করে বলল, শুদ্ধ ভাই, আমি আপনার বউ হব বলে হেদিয়ে মরছিল। বিয়ে করলো, বউ হলো, তারপর ঘুমিয়েও গেল। এখন বাসরটা কি আমি বালিশের সাথে সারবো? একথা বলে বকতে বকতে পাশে শুয়ে পড়ল। ব্যাঙাচিটার সারা শরীরে ব্যথা, নয়তো একটু জড়িয়ে ধরা যেত। ধরলে হয়তো তার বুকটা শান্ত হতো, কিন্তু কি আর করার, মেনে নিতেই হবে ভেবে শুদ্ধ চোখ বন্ধ করে নিল। সারাপথ চৌধুরীরা বাড়ি পৌঁছে যে যার রুমে চলে গেছে। সকলে ক্লান্ত বিধায় কেউ কোনো কথা বাড়ায়নি। সায়নও শাওয়ার নিয়ে বের হতেই কেউ তার বুকে সজোরে ধাক্কা মারলো। আচমকা ধাক্কায় বিছানায় বসে পড়েছে সে। আরেক ধাক্কা মারতেই সায়ন সামনের মানুষটার হাত ধরে নিল। থমথমে মুখে বলল, কেউ যেন আমাকে না ছয়। শুলে কি হবে? ফোসকা পড়বে। তবুও ছুবো। বারণ করেছি, বারণ শোনা হোক। এই কথা শুনে স্বর্ণ নিজের হাত ছাড়িয়ে চলে যেতে নিলে সায়ন খপ করে তার চুলের মুঠি চেপে ধরল। সে এবার নিজেই স্বর্ণকে ছুঁড়ে দিল নরম বিছানার মাঝখানে। এগিয়ে এলো ধীরে ধীরে, চোয়াল শক্ত করে আরো কাছে আসতেই স্বর্ণ খাবলে ধরল সায়নের পরনের শুভ্র তাওলের গিট্টু। ঠোঁটে দুষ্টু হাসি এঁটে হুমকি স্বরূপ বলল, ছাড়বে নাকি টান দেব? সায়ন স্বর্ণের কথায় পাত্তা দিল না, বরং চোখ বড় বড় রেখে ওষ্ঠচূড়া দখলে নিল। প্রথমে ধীরে, তারপর সমস্ত রাগটুকু যেন উগলে দিতে থাকলো স্বর্ণের ঠোঁটের ভাঁজে। শক্ত কামড়ে রক্তাক্ত করে তবে ক্ষান্ত হলো সে। এরপর নিজেও হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, গেলেই যখন ফিরলি কেন? স্বর্ণ নিচের ঠোঁট কেটে জ্বলছে, তবুও তার উন্মাদ প্রেমিক পুরুষের রাগ কমানোর জন্য এটুকু সহ্য করা যায়। কাটা ঠোঁট নাড়িয়ে সে জবাব দিল, ভালো থাকতে এবং ভালো রাখতে। সায়ন বলল, যার মনে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই তার কাছে ভালো থাকার কারণ খোঁজা বোকামি হয়ে যায় না? কে বলল আমার মনে ভালোবাসা নেই? আমি বলেছি, ভালোবাসলে অন্তত ফেলে যেতে পারতি না। ভালোবাসে বলেই ভালো রাখার মানুষদের কাছে রেখে গেছি, ছেড়ে যায়নি। আর যাবই না কোথায়। আমার শেষ গন্তব্য তো আপনি শাহরিয়ার চৌধুরী। পরের দিন সকালবেলা নতুন এক দিনের সূচনা। বেলা কতই বা হবে, এ 7টা কি 7:30? অন্যদিন ভোরের আজানের পরপরই চৌধুরী নিবাসে একে একে সবাই উঠে পড়েন। দৈনন্দিন কাজ শুরু করেন, রান্নাঘরে হুটোপুটি লেগে যায়, কিন্তু আজ নীরবতায় ছেয়ে আছে চৌধুরী নিবাস। ভোরের দিকে বাড়ি ফেরায় কেউ উঠতে পারেনি, তবে একজন মানুষ ঘুমানো তো দূর, স্থির হয়ে বসতে অবধি পারেনি। বুকের ভেতরটা আফসোসে দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনার। নামাজে বসে অঝরে কেঁদেছেন, বুকটা যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। দীর্ঘদিন চেপে রাখা আফসোস নতুন করে ক্ষত দগদগে করে তুলেছে। ওনার আফসোসের আরেক নাম ইয়াসির। হ্যাঁ, সত্যি সত্যি ওনার আফসোসের নাম ইয়াসির। আগে তার জন্য যতটা না আফসোস হতো, আজকে তার থেকেও বেশি হচ্ছে। বাবা তো দূর, নিজেকে ব্যর্থ একজন মানুষ বলে মনে হচ্ছে। ছেলে আজ উনাকে বাবা বলে ডেকেছে, তাও প্রথমবার। তাও কেন বলেছে? কারণ উনিই তার কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ শীতল কবুল বাড়ার মুহূর্তে অসহায় চোখে বারবার তাকাচ্ছিল ছেলেটা। ছোট বাচ্চাদের মতো ঠোঁট কাঁপিয়ে কান্না আটকানোর চেষ্টা করছিল। তার চোখ যেন চিৎকার করে অভিযোগ করে বলছিল, ওদের থামাও বাবা, থামাও। কিন্তু সেটা আর সম্ভব ছিল না। ইয়াসির যেমন জেদি, তার থেকেও শুদ্ধ একরোখা। সেই মুহূর্তে যদি পুনরায় বাধা সৃষ্টি করতো, তাহলে ইয়াসিনের জীবনও সেখানেই শেষ করত। বলা বাহুল্য, উনি ছোট ছেলের তীক্ষ্ণ রাগকে ভয় পান। কেননা ছেলের রাগের মাত্রা উনি দেখেছেন। আর যেখানে অসুস্থ শীতল চাঁদ ছিল, সেখানে কিছু করার ছিল। আরেকটা কথা না বললেই নয়, সায়ন ওনার রক্ত নয়। তবে সায়নের ক্ষমতা নেই ওনাকে উচ্চ বাক্য করার, স্পর্ধা নেই ওনার মুখের উপর না বলার, সবার সামনে ছোট করার। এজন্য এত কিছুর পরও সায়নকে ধমকে ধামকে হলেও বাড়ি ফেরাতে পেরেছে। কঠিন সত্য জেনেও বুঝদার সায়ন ভেঙে পড়ে ওনাকেও ভেঙে ফেলেনি, ছেড়ে দিয়ে গিয়ে বুকের উপর পাথর তুলে দেয়নি।
বলতে সায়নের মতো করে আজ ইচ্ছে করছিল ইয়াসিরকেও থামাতে, সেও তো ওনারই ছেলে। ইলানিয়ে ইলিনিয়ার দেওয়া শেষ আমানত। মন চাচ্ছিল মান অভিমান ঠিক বেঠিকের হিসাব ভুলে যেতে, ওনার ছেলে বলে সারা পৃথিবীর কাছে পরিচয় করাতে। চলবে ইনশাআল্লাহ।